মৌকা দেয়। এবং শুধু তাই না, বাইরের মার্কেটে একজন চাকরিজীবী মানুষ, একজন টিচার যে ইনকামটা করতে পারে না পার মান্থ, তার থেকে বেশি টাকা ইনকাম করার ক্ষমতাটা রাখে। তো স্মার্ট ভ্যালু আজকে রেখে এগুলো, স্মার্ট ভ্যালু এগুলো দেয়। এখানে বসে থাকা আজকে তোমাকে এরকম ভাবে রেডি থাকতে হবে যে আগামী দিন তুমি এখানে আসবে। প্রতিদিন প্রতিনিয়ত তুমি দেখতে থাকবে যে এখানে প্রত্যেকটা মানুষ তোমার বয়সী বসে থাকা নন স্টপ তারা কথা বলছে। ওখানে একটা সময় বসেছিল, আজকে এখানে, আজকে এখানে। তো তোমাকে প্রতিনিয়ত এটাকে ভাবতে হবে যে আগামী দিন আমি ওখানে যাব, তাহলে আমাকেও বলতে হবে আমার কথা এরা সবাই শুনবে। এইরকম বসে থাকা হাজার হাজার মানুষ আমার কথা শুনবে, তাহলে আমার সেরকম প্রস্তুতিটা নিতে হবে। তো আলটিমেট, যেহেতু দেরি না করে আমি একটা ধামাকা পার্সনকে ডাকতে চলেছি। কারণ যদি বলা যায় আজকের ওই মানুষগুলোর থেকে শেখা, ওই মানুষগুলোর থেকে শেখা, আজকের জীবনে যা কিছু পেয়েছি, আমি সিনিয়র বলতে গেলে ওই মানুষগুলোই বুঝতাম। কারণ স্মার্ট ভ্যালু আমাদেরকে শিখিয়েছে, বিকাশদা আমাদেরকে শিখিয়েছেন যে কখনো স্মার্ট ভ্যালু সিনিয়র মানে সিনিয়র, ও তোমার উপরে আছে কি নিচে আছে ওটা দেখে, তোমার উপরে আছে কি নেই সেটা দেখে লাভ নেই, দেখে লাভ নেই। সিনিয়র সিনিয়র, টিম টিম। কারণ আমি আমার যে আপলাইনকে দেখবো, আমি তো আমার আইডি খুললে আপলাইনকেও দেখতে পাই না, দেখতে পাই। কারণ আমরা বুঝি সিনিয়র কিভাবে, যে মানুষটা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতে থাকে বুঝে যায় এই মানুষটা আমাদের সিনিয়র। তো এইরকম একটা মানুষ, যে মানুষটা সবসময় আমি দেখেছি মানুষটা কোনোদিন নিঃস্বার্থভাবে সবসময় কাজ করতে, নিঃস্বার্থ। আমরা আমাদের নিচে জিডি পড়লে ওনার কোনো যায় আসতো না, ওনার কোনো চেক পেমেন্ট হতো না। বাট তারপরও ঘন্টাকে ঘন্টা উনি আমাদেরকে বোঝাতেন যে স্মার্ট ভ্যালুটা কেন করা দরকার, কি জন্য করা দরকার। আমাদের যদি কোনো প্ল্যান আসতো তারপরেও মানুষটা নির্দ্বিধায় করে দিতেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে মাথায় রাখতে হবে, এর জন্য স্মার্ট ভ্যালুতে ওই মানুষগুলো লিডার, এক একটা লিডার, এক একটা ধামাকা পার্সেন্ট। কারণ জীবনে তোমাকে এটা, একটা সময় ছিল ওই মানুষগুলো যখন প্রথম স্টার্ট করে এলাকার মানুষ ভালো চোখে দেখছিল না, ভালো চোখে দেখছিল না। অনেক বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে উল্টো কথা বলেছে। বলছে ও তো এইরকমও কথা শুনেছি, বলছে ও তো মেয়েদেরকে নিয়ে বিজনেস করে। এলাকার লোক এইরকম বলছে। দাদা একটা সময় এসে দেখি বসে মন খারাপ, দাদার বলছি এমনি ফ্রি চলে দাদার সাথে, দাদার বলছি, দাদা তখন বলছে আমার এলাকার লোক জানিস ভাই এরকম বলছে। রিয়েলি ওই দিন দেখে ভাবলাম যে আজকের দিনে দাঁড়িয়ে সোসাইটি কতটা পরিমাণে নিচে নামতে পারে, কতটা নিচে নামতে পারে। वो कहते हैं ना, सूरज अभी ढला नहीं, पहले शाम तो होने दो। खुद ही जाएंगे लौट, पहले नाकाम तो होने दो। बहुत है करते हैं कोशिश करने उसे बदनाम, वो खुद हो जाएगी बदनाम, एक बार उनका नाम तो होने दो। प्लीज
মর্নিং, সবাই ভালো আছি? দোস্ত, তোমাদের কাছে অনেক 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 বেশি আমার বোধ হয় আমার বয়স হয়ে গেছে। সত্যি বলতে আজকে আমি তোমাদের কাছে প্রথমেই হয়ে যাবো, সমর্পণ করবো, কারণ আমার শরীরটা একটু খারাপ মতো, ওর জন্য হয়তো প্রতিবারের ন্যায় এবারেও সেই রকম এনার্জি আমি জানি না। আশা করি ট্রেনিং চলতে হতে কেমন হবে, তবে আমি যথেষ্ট চেষ্টা করব, কারণ আমি চাইছিলাম না যে আমি আজকে আসবো, কিন্তু আমি ওই না জিনিসটা যেন আমার দ্বারা হয় না। আমি এর থেকে কত বড় বড় শরীর খারাপ অবস্থায় কিন্তু আমি ট্রেনিং কোনোদিন মিস করিনি, কারণ আমার মনে আছে আমি যখন অফিসে ট্রেনিং করতাম, যখন আমি আউট অফ স্টেট বাইরে বাইরে যখন বিজনেস করতাম, তখন আমি সারাদিনে আমি একটু পাগল মতো ছিলাম, কারণ সেখানে এরকম না হল ট্রেনিং ছিল, তখন সেখানে এরকম না অনলাইন কোনো ট্রেনিং ছিল সেই সময় না কোনো সিনিয়রদের দেখতে পেতাম চোখে, না কিছু, জাস্ট কিছু সময়ের জন্য হয়তো কথা হতো। তো সেই সময় শরীরের অবস্থা অনেক খারাপ হয়, হেলথ অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ সেই সময় না ভালো করে খাওয়া পেতাম না, ভালো করে ঘুম হতো না, এত টেনশন, এত মাথার উপর হেডেক, এত কিছু, কারণ অফিসের ভাড়া, রুমের ভাড়া, খাওয়া খরচা, ইলেকট্রিক বিল, তারপরে বিজনেস ডাউন, বিজনেস উঠছে না, আমি ভালো করে কথা বলতে পারি না, মানুষ এসে গালাগালি দিয়ে যায় উল্টো পাল্টা, কারণ বাঙালিকে দেখলে সবাই বাইরে যত স্টেট বা যত আছে, বাঙালিকে দেখলে নাকি উল্টো পাল্টা বলে। তো এটা আমি আজকে থেকে নয়, অনেকদিন আগে থেকেই আমি এটা লক্ষ্য করেছি এবং আমার জীবনে ঘটে যাওয়া কিছু জিনিস হলো। তো অলওয়েজ আমি এই ডিপ্রেশন অলওয়েজ আমাকে খেয়ে নিত। আমি কালকে রাত্রেবেলায় ট্রেনিং করতে কালকে রাত্রেবেলায় বলছিলাম যে আমি একটা মানুষের ছবি দেখে আমি ইন্সপায়ার হতাম, আর সেই ছবি হয়তো আমাকে ফাঁসিয়ে রেখেছিল, সেই ছবি হয়তো আমাকে যত ডিপ্রেশন আমার মধ্যে আসতো সেই ছবিটুকু আমি দেখে দিতাম যে এইরকম পরিস্থিতি যাওয়ার পরে একটা মানুষ উঠে দাঁড়াতে পারে, তাহলে আমি অবশ্যই দিতে পারি। ওই মানুষটা হয়তো প্রতিদিন ভাবে ট্রেনিং বাইরে পেতাম না, কিন্তু ওই মানুষটার ছবি আমার পকেটে এখনো পর্যন্ত আছে, আমি সেটা খুব যত্ন সহকারে রেখে দিচ্ছি। আজও পর্যন্ত যখন আমি আজও পর্যন্ত মাঝে মাঝে দেখি, আজও আমার মাইন্ডসেটের জন্য আজকের হয়তো ওই ফটোটাই কাফি। সেই দিন আমার কাছে কেউ ছিল না, আজকের সব কিছু আছে, আজকের অনেকগুলো স্টেটে বিজনেস আছে, আজকের গাড়ি বাড়ি আছে, আজকের অ্যাচিভমেন্ট আছে, আজকের ড্রেস কোড আছে, আজকের সম্মান আছে, আজকের সিনিয়ররা ভালোবাসে, অনেক জায়গায় ট্রেনিং এর জন্য ইন্ট্রোডিউস মানে আমাকে ডাকে, কিন্তু আজকে সব আছে, কিন্তু সেই দিন আমি নিজেকে ধরে রাখতে করে পেরেছিলাম। সেই দিন আমি আমার একটা আমার খাবার একটা লিকুইড ছিল। এই লিকুইডটা কি? লিকুইডটা হলো অনেক কি হয়, লুজ মোশন হলে যে লিকুইডটা খায়, একটা লিকুইড কি বেশ নাম ওআরএস জাতীয়, ওটা ইলেকট্রিক পাউডার। আমি অলওয়েজ আমি যখন কিনতাম মিনিমাম 10টা 12টা একসঙ্গে আমি কিনে রেখে দিতাম আমার ব্যাগে। কেন? যখন আমি ট্রেনিং দিতে যাবো, আমি জানি আমার ট্রেনিং এ এনার্জি লাগবে, আর এনার্জি আসবে কোথা থেকে? ওই লিকুইড থেকে। একটা আধা লিটার বোতলে আমি ওটা গুলে নিয়ে আমি খেয়ে নিতাম, নিয়ে আমি একটু এনার্জিতে হতাম, ব্যাস ওটা খাটিয়ে দিতাম। ট্রেনিং থেকে যখন বেরোতাম, ট্রেনিং এ যখন আমি রিসেপশনে বসতাম, তখন আমি আর নেতাখানি হয়ে পড়তাম। এইরকম পরিস্থিতি হতো, কিন্তু কোনো দিক থেকে আমি মানে ভাঙতাম না, হয়তো মুচকে যেতাম, কিন্তু কোনোদিন ভাঙতাম না। কোনো অ্যাসোসিয়েটকে আমি বুঝতে দিতাম না যে আমার শরীর এত খারাপ, আমি পারবো না, আমি করতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, কারণ আমি জানতাম, আমি একটা জিনিস বুঝতাম যে যাদেরকে অ্যাকচুয়ালি আমি এখানে নিয়ে এসছি, যারা আজকে আমার উপর ভরসা করে এসছে, আমি যদি ওখানে হয়ে যাই, তাহলে ওরা কি করবে? একই না? এই জিনিসটা আমার মধ্যে অলওয়েজ কাজ করতো, আজকেও তাই। আজকে আমাকে এর আগের সপ্তাহ ট্রেনিং দেওয়ার কথা ছিল, এবার দুটো ট্রেনিং একসঙ্গে। একটা হলো আমাদের উইকলি অনলাইন ট্রেনিং হয় অল টিম, আর আজকে সোমবার, কালকে রাত্রাবেলাটা হলো, আজকে এর আগের সপ্তাহে ছিল, কিছু সমস্যার জন্য আগের সপ্তাহে আমি করতে পারিনি। এবার আবার এই সপ্তাহে, এক সপ্তাহ গেলে আবার এই সপ্তাহ। আমি এখানে ঢোকার কিছুক্ষণ আগেই ফোন করলাম, ভাই যে আমার শরীরের অবস্থা খুব খারাপ, তা আমি আজকে না, খুব তাড়াতাড়ি চলে আসবো, তুই একটু তাড়াতাড়ি আসিস, আমার পরে যদি কেউ থাকে। তো বললো অবশ্যই ঠিক আছে, তাহলে তোর পরে আমি একজনকে করে দিচ্ছি। তো যাই হোক, আমি যতক্ষণ থাকবো আমি চেষ্টা করব, কিন্তু আমি মনে করি যে তোমাদের মতো ভাই, তোমাদের মতো বোনেদের যে সাপোর্ট পাই এবং তোমাদের যে এনার্জি আমাকে সাহায্য করো,
তাহলে আমি এই ট্রেনিংটাকে কন্টিনিউ করতে পারবো। রাজি আছি? থ্যাংক ইউ। এবার যে বিষয় হলো, এতক্ষণ টাইমে আজকে যে ভাই কমিউনিকেশন করছিল তার জন্য একটা বিক্ষোভ হোক। আজকের আমরা গত কয়েক মাস ধরে, গত কয়েক বছর ধরে এখানে অনেক ছেলে মেয়ে বসে আছি, অনেক রকম মাইন্ড সেট আপ নিয়ে। হার মানছি না। কেন? কারণ আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, আমাকে আমার জায়গায় পৌঁছাতে হবে, আমাকে আমার ফিউচার বানাতে হবে। এর জন্য আমরা কোন দিক থেকে সব রকমের প্রবলেম, সব রকমের অত্যাচার, সব রকমের আমাদের আসছে, কিন্তু আমরা সব কিছু সহ্য করে তারপরেও বাউন্স ব্যাক করছি। এই জন্য আজকে তোমাদের জন্য একটা বিপ্লব হয়ে যাবে। কারণ তোমাদের অসীম ধৈর্য, তোমাদের অসীম মানে কি? কারণ তুমি দেখবে যদি কোনো একটা মানুষকে গালাগালি দেওয়া হয়, সে উল্টে প্রতিরোধ করে, প্রতিবাদ করে। কোন একটা টিচার কোন একটা যদি করে, তাকে মানে কোন একটা মানুষকে যদি উল্টে পাল্টা কথা বলা হয়, সে কি করে? সে ছেড়ে চলে যায়, কারোর কথা শুনে না। কিন্তু আমাদের মধ্যে অসীম ধৈর্য। আমরা যখন মানুষকে ইনভাইটিং করতে চাই, আমরা যখন মানুষকে অ্যাপ্রোচ করি, আমরা যখন মানুষকে প্ল্যান দিই, আমরা যখন মানুষকে ফলো আপ করি, তখন অনেক মানুষ আমাদেরকে উল্টো পাল্টা কথা বলে, অনেক মানুষ গালাগালিও দেয়, অনেক মানুষ আজকের কি অনেক বড় ছোট করে, অনেক মানুষ অপমানিত করে। তারপরেও আমরা তাদেরকে মিসকে স্মাইলিং দিয়ে আবার আমরা পরের দিন আবার জেগে উঠি ওই প্ল্যানটা আবার একটা মানুষের কাছে। কারণ আমাদের উদ্দেশ্য কি? হ্যাঁ কি না? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আমরা নিজে চেঞ্জ হব না, আমাদের উদ্দেশ্য আমাদের সাথে সাথে আমাদের এন্টার সোসাইটির মানুষকে চেঞ্জ করব। আমাদের উদ্দেশ্য আমাদের এন্টার সোসাইটির সাথে সাথে আমাদের দেশটায় একটা টাইম আসবে আজকের টপ জায়গায় পৌঁছাবো। ইয়েস অর নো? আমাদের উদ্দেশ্য অনেক বড়। এর জন্য আমরা সংঘর্ষ করে আসছি, আর এই সংঘর্ষ স্মার্ট ভ্যালি করে আসছি গত 25 বছর ধরে। কটা কোম্পানি আজকের আমরা দেখেছি, কটা কোম্পানি আজকের আমরা দেখেছি। আজকের সেখানে ইয়াং সমাজ, প্রতিটা ইয়াং ছেলের মধ্যে আজকে এই একই জিনিস, একই আওয়াজ, একই গুঞ্জ, একই মানসিকতা, একই তাদের মেন্টালিটি, একই সংঘর্ষ। কারণ আমার দেশকে আগিয়ে নিতে হবে, আমার সোসাইটিকে আগিয়ে নিতে হবে, আমার পরিবারকে আগিয়ে নিতে হবে। এই মানসিকতা, এই শিক্ষা, এই ব্যবস্থাপনা, এই মেন্টালিটি আজকে কটা কোম্পানির মধ্যে আছে? সবাই ভাবে কি আপনা কাম বানতা, সিম্পল। আমি আমারটা বুঝে নেবো, আমি আমারটা দেখে নেবো, আমি আমারটা করে নেবো, আমি আমারটা পেয়ে যাবো, আমি আমারটা খেয়ে নেবো। বাকি সে দেশের পলিটিক্যাল সংস্থা থেকে শুরু করে আজকের প্রত্যেকটা বিজনেসম্যান পর্যন্ত, দেশের প্রতিটা এমপ্লয়ি থেকে শুরু করে দেশের প্রতিটা এমপ্লয়ার পর্যন্ত, তাদের একটাই স্বার্থ যে আমি স্বার্থন্বেষী, আমারটা হয়ে গেলে হলো। বাকি কে কি করলো জানি না। সোসাইটি কত খারাপ জায়গায় আসলো তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। তো আমি এই সম্পর্কে কয়েকটা ভিডিও দেখাবো। আমি একদম এন্ডিং আমি কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো। অনেক মানুষ আজকে ভয় পায়, দাদা মানুষকে বলতে অনেক মানুষ ভয় পায়, মানুষকে বলতে আজকে অনেক মানুষ দ্বিধাবোধ করে, সংকুচিত হয়। কেন সংকুচিত হয়? কারণ তার কাছে ক্লিয়ার নেই সে কি করছে, তার কাছে এটুকু ক্লিয়ার নেই সে কেন করছে, তার কাছে এটুকু ক্লিয়ার নেই আজকে সে কি করতে পারে, তার কাছে ক্লিয়ার নেই সে কতটা মহান কাজ করছে। দুটো মানুষ বলে দিল আর আমি শুনে নিলাম, দুটো মানুষের কথা শুনে নিয়ে আমাকে ওই জায়গায় থেমে থাকলে হবে না। যে সমস্ত মানুষদেরকে দেখে আমরা বড় হয়েছি, যে সমস্ত মানুষদের শুনে আমরা আজকে এখানে এসেছি, যে সমস্ত মানুষদের আজকের ভাবনায় আমরা ভাবিত হয়েছি, যে সমস্ত মানুষের উদ্দেশ্যে আমাদের জীবনের উদ্দেশ্য ক্লিয়ার হয়েছে, যে সমস্ত মানুষের পারপাস দিয়ে আজকে আমরা জীবনে বড় কিছু করার আজকের ডিসিশন নিয়ে নিয়েছি, আজকে সেই সমস্ত মানুষের সংঘর্ষ আমাকে দেখতে হবে। শুধু তার নাম শুনে, তার ফটো রেখে, তার মোবাইলে তার ওয়ালপেপার রেখে আমি যদি মনে করি এটাই আমার গুরু, এটা আমি ওর চেলা, তাহলে এই তার কারণ আমি ওর হোয়াটসঅ্যাপে ডিপি লাগিয়েছি, আমি আমার মোবাইলের ওয়ালপেপারে তার ছবি লাগিয়েছি, আমি তার ছবিকে কি তার ঘরে অ্যালবাম করে রেখেছি। এটার নাম আসল ভক্ত? আসল ভক্ত নয়। আসল ভক্ত কখন? যে আমি যতক্ষণ জীবিত থাকবো, আমি তো একটু উল্টো ভাবে বুঝি, আমি যতক্ষণ জীবিত থাকবো ওই মানুষটার বলা মতো পথ
যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত পড়তো না। আরে হ্যাঁ কি না? যতক্ষণ পর্যন্ত আমি ওই কথাগুলো শুনবো, যতক্ষণ পর্যন্ত আমি নিজে তো তৈরি হব, আর আমি 10টা মানুষকে আমি আহ্বান করব তৈরি হওয়ার। সেটা ভালো থেকে খারাপ থেকে ভালো পথে হোক, আর খারাপ পরিস্থিতি থেকে, ইনকামের দিক থেকে, ইকোনমিক্যালি খারাপ পরিস্থিতি থেকে ভালো দিকে আসা হোক, ভালো চরিত্রের দিক থেকে হোক, যে কোনো এভরিথিং, যে কোনো জায়গা থেকে আমি ততক্ষণ পর্যন্ত সঠিক, যদি আমরা মনে করি সঠিক চেলা হিসাবে সঠিক মানে গুরু দক্ষিণা আমরা দিতে যাই, তাহলে আমি মনে করব ওই মানুষটাকে একটাই জিনিস দেওয়া উচিত। সেটা কি? সেটা হলো ওই মানুষটার বলা পথে আমাদের চলা, ওই মানুষটার দেখানো রাস্তায় আমাদের হাঁটা, ওই মানুষটার চিন্তা ভাবনার সাথে আমাদের চিন্তা ভাবনাকে করিয়ে গিয়ে ম্যাচ করানো, ওই মানুষটার মতো ভীষণ আমাদের জীবনে আনা। কিন্তু কোশ্চেন হলো, এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন পার্সনদেরকে ট্রেনিং পাই, প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন কারণ পাই, প্রতি সপ্তাহে আমরা লজিক পাই, প্রতি সপ্তাহে আমরা ম্যাথমেটিক্যাল হিসাব পাই, কিন্তু তারপরেও এখান থেকে যাওয়ার পরেও আজকে সেই ভীষণগুলো, সেই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করে না কেন? তার কারণ হলো আমরা আমাদের রক্তে, অ্যাকচুয়ালি এই কথাটা তো অনেক বড় হয়ে যায়, তো তারপরেও বলতে হয় আমাদের রক্তে আছে কি? আমাদের রক্তে আছে ফাঁকিবাজি, আমাদের রক্তেই ফাঁকিবাজি। কেন? কিভাবে? আমি একটুখানি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো বুঝতে পারবে আমাদের রক্তে কেন ফাঁকিবাজি। এবার আমরা স্মার্ট ভ্যালুতে আসার পরে সিনিয়রকে বলি, দাদা এতদিন টাইম হয়ে গেল, এখনো তো একটা ভালো ফিউচার বানাতে পারলাম না, আদৌ কি হবে? কোন একটা জায়গায় যেন সন্দেহের একটা গ্যাপ থেকে যায়, সন্দেহ যেন গন্ধ বেরায়, সেটা আমাকে নিজের দিক থেকে হোক, বা আমার প্রফেশনাল দিক থেকে হোক, বা আমি যা টিমে আছি সেখান থেকে হোক, একটা সন্দেহের গন্ধ যেন বেরিয়ে আসে। কেন আসে? কারণ আমরা মনে করি আমরা গরিব মানুষ, আমার বাবা দাদা গরিব, দাদা আমার বাবা গরিব, আমার মা গরিব, আমাদের গরিব পরিবার, অনেক কষ্ট সৃষ্টি করে স্মার্ট ভ্যালুতে এসেছি, তাহলে এখন তো বড় কিছু করতে পারলাম না, অনেকেই তো আমার কাছ থেকে চলে গেল, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি মা ওদিকে বলছে, বাবা ওদিকে বলছে, ভাই ওদিকে বলছে, তাহলে কি অ্যাকচুয়ালি হবে? এবার প্রথমত ওই ছেলেটা বা ওই মেয়েটা প্রথমত যে জিনিসটা বাজে, সেটা কি? যে ও এতটুকু কমসে কম আমার মধ্যে বুঝে আসে না, যে প্রথম বোঝে টাইম, যে আমি অলরেডি 3 মান্থ, আমি 3 মান্থ অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এখনো পর্যন্ত আমি বড় কিছু তো হলো না, যেটা আমি হয়তো এক্সপেকটেশন করেছিলাম, হয়তো আমি 6 মাস কমপ্লিট করে দিয়েছি, যেটা আমি এক্সপেকটেশন করেছিলাম সেটা হয়নি, এর জন্য কোশ্চেন গুলো আসছে। কিন্তু কখনো ও ভাবেনি আমার বাবা তখনও গরিব ছিল, এখনো গরিব ছিল, যেই দিন আমি স্কুলে পড়াশোনা করেছিলাম, যেই দিন আমি কলেজে পড়াশোনা করেছিলাম, সেই দিনও তো আমার টিউশন ফিস লেগেছিল, সেই দিন তো স্কুল ফিস লেগেছিল, সেই দিনে তো আমার কলেজের অ্যাডমিশন চার্জ লেগেছিল। কই সেই দিন তো, তখন তো বুঝিনি, তখন তো কোশ্চেনটা একবার লাগাইনি। দাদা না, স্যার না, সময় তো পেরিয়ে যাচ্ছে, আমার বাবা গরিব, কি করব? আদৌ এই পড়াশোনা করে আদৌ এখান থেকে আমার কোনো বড় ফিউচার হবে? কেন করিনি? কারণ আমরা ফাঁকিবাজ। কেন? কারণ আমাদের মধ্যে রয়েছে কি? আমাদের মধ্যে রয়েছে অলসতা। আমরা চাই কি? যে কোনো জিনিসকে সহজেই হাসিল করব। যখনই কোনো আনকন্ডিশনাল, যখনই কোনো খারাপ পরিস্থিতি আমাদের সামনে আসে, যখনই কোনো একটুখানি মানে আমাদের বোঝার বাইরে একটুখানি চলে আসে, তখনই আমরা কি করি? ওই জিনিসটা ত্যাগ করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করি। কারণ আমরা কোনো ইজি জিনিসকে এই কারণে চয়েস করতে চাই, কারণ আমাদের কি বললাম, রক্তেই ওটা আছে। স্কুল কলেজে পড়াশোনা করেছি, জীবনে টপার হওয়ার কোনোদিন কথা ভাবিনি। তখন কিন্তু কি ভাবিনি? তখন কি আমার বাবা
তার গায়ে রক্তকে জল মানে ঘামে পরিবর্তন করে ইনকাম করে আনতো না? আওয়াজ পাচ্ছি না, আনতো না? তাহলে তখন আমার মধ্যে এই ভাবনাটা আসেনি কেন? কারণ কেউ আমাকে সেই রকম ভাবুক বানায়নি। হ্যালো। কিন্তু যখন আমি স্মার্ট ভ্যালুতে আসলাম, তখন আমাকে প্রথম যে জিনিসটা শিখিয়েছে এটা হলো রিয়েলিটি অফ লাইফ। জীবনের বাস্তবতা শিখিয়েছে, টাইমের ভ্যালু শিখিয়েছে। তুমি চাইলে তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। তোমাকে জীবনের ভ্যালু ক্রিয়েট কি করে করতে হয় সেটাও তোমাকে রাস্তা দেখিয়েছে এবং প্রতিনিয়ত তোমাকে সাথ দিচ্ছে। জীবনে তুমি ভ্যালু, তোমার জীবনের ভ্যালু তুমি ক্রিয়েট করো। তুমি আর 5টা মানুষের মতো এই আইরাম আর গয়রাম ভাবে পৃথিবীতে যাওয়ার জন্য আসনি। আর 5টা মানুষের মতো তুমি তোমার মাকে, পরিবারকে ওইভাবে ফিউচার মানে দিতে আসনি। তুমি চাইলে অনেক বড় কিছু করতে পারো। তার জন্য রয়েছে আজকের এই সংস্থা, তার জন্য রয়েছে আমরা তোমাকে সাপোর্ট করবো। তোমার মধ্যে সেই পটেনশিয়াল আছে। হ্যালো, ইয়েস অর নো? প্রথমত সেটাই আমাদেরকে দিয়েছে। আমরা স্কুল, কলেজ, টিউশন সেখানে গেছি। আমরা তখন কি করেছি? জাস্ট পড়তে হয়, বাবা মা পাঠাচ্ছে তাই আমি তো পড়ছি। এখান থেকে কি হবে, কোথায় যাব, কি ফিউচার হতে পারে একবারও কোনোদিন ভাবিনি। কারণ আমাদের জীবনে আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের টিউশন, আমাদের বাবা, আমাদের মা, আমাদের যাদের থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা জীবনে কিছু করার চেষ্টা করি, তারা আমাদেরকে কোনোদিন শেখায়নি যে হোয়াট ইজ ভিশন। ভিশন মানে কি? ভিশন মানে হলো দূরদৃষ্টি। আজকে এখানে বসে আছো কেন? কারণ একটাই, কিছুক্ষণ আগে মাসুদ বলে গেল যে এখানে আজকের বসে আছি, কালকে এখানে আসতে হবে। তার মানে যিনি ভিশন আমার ক্লিয়ার, এখানে বসে আছি, এখানে আসতে হবে। কিন্তু টিউশনের মেঝেতে হোক আর বেঞ্চে বসে থাকা হোক, তখন কিন্তু আমাকে এই ভিশনটা ক্লিয়ার করেনি। কারণ এখানে আজকের বসে আছি, কালকের গিয়ে কোন একটা সুন্দর একটা কোম্পানিতে সুন্দর একটা কি স্যার চেয়ারে বসে কালকের একটা 20-25 হাজার টাকার, 30 হাজার টাকার আজকের চাকরি করব, এই ভিশনটা আমাকে তখন কেউ দেয়নি। কারণ সবাই খালি এক জিনিস বলেছে, করতে থাক হয়ে যাবে, করতে থাক হয়ে যাবে, করতে থাক। আমিও বুঝেছি, করতে আছি, হবে কিছু না কিছু তো হবে, কিছু না কিছু তো হবে, কিছু না কিছু তো হবে। এই করে 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 জীবনের ইয়াংস্টার জীবন পার করে আজকের অ্যাডাল্টে অলরেডি পা রেখে দিয়েছি। আমরা জানি জীবনের 4 থেকে 5টা কাল আছে। তাহলে 14 থেকে 24 এই 10টা বছর এতটা খাতারনাক এজ। এই ইয়াংস্টার বয়সে একটা মানুষের যৌবনের সবচেয়ে বেশি তাকাত, সবচেয়ে বেশি এনার্জি থাকে। আস্তে আস্তে 25-এর পর যখন চলে যাবে, আস্তে 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 তার এই সমস্ত জিনিস আস্তে 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 কমতে থাকবে। কিন্তু একটা মানুষ এই টাইমে যেটা করে, ও ভাবে আমি এখন ছোট। আমার মা বলে আমার ছেলে তো এখন কোচি, এই ওই কোচি এখন ফেব্রুয়ারি 14 তারিখে অনেক কিছু করতে পারে। কিন্তু এই কোচি বোঝে না যে তিলক মেহতা বলে এমন কোন মানুষ আছে, এমন কোন বাচ্চা ছেলে 15 বছরে আছে যে 100 কোটি টাকার মালিক এই ভারতবর্ষে, দিল্লির বুকে। সে 15 বছর বয়সে বিজনেস করে তিলক মেহতা আজকে দিল্লির বুকে 100 কোটি টাকার মালিক হয়েছে। আমি আমার মা বলছি আমার ছেলে এখন কোচি। হ্যালো, গুগল সার্চ করো, কথাটা ঠিক ইয়া ভুল? গুগল সার্চ করো, গুগল সার্চ করলে পেয়ে যাবে কে সেই পারসন, কি হতে পারে সেখান থেকে। একবার সার্চ করে দেখে নেওয়া দরকার আছে। আমরা কাদের সাথে কোরিলেট করি যে চাকরি পেতে মানে জীবনে তৈরি করতে গেলে এইরকম বড় একটা ভুঁড়ি লাগবে। আর আমরা যখন এই কোম্পানিতে এসেছিলাম তখন কি ভেবেছিলাম, স্যার মানে কি মোটামুটি ভালো এজ হবে, হ্যাঁ কি না? স্যার মানে কি মোটামুটি একটুখানি গোপটোপ থাকবে।
স্যার মানে কি একটু হাট্টা কাট্টা চেয়ার হবে, আমার মতো দুবলা পাতা মানুষ আবার স্যার হয় নাকি? কে নাকি না? সিরাজুলকে দেখলে বলবে, ধরে কোনো মানুষকে দেখলো আজকাল বিটেক করেছে, যদি বলে মানুষের মিনিমাম প্রতি মাসে মিনিমাম 6 লাখ টাকা ইনকাম করে, ও ওপর থেকে নিচে মাপে, আমাকে কি বোকা পেয়েছিস নাকি? হ্যালো, হ্যাঁ কি না? বলবে কি বলবে না? কেন? ও মনে করে কি, ও মনে করে বেশি ইনকাম করার জন্য একটু জনসিনা টাইপের হতে হবে। বেশি ইনকাম করার জন্য কি করতে হবে? বেশি ইনকাম করার জন্য বিজয় মালিয়ার মতো এরকম ভুড়ি হতে হবে। হ্যালো, বেশি ইনকাম করার জন্য কি লাগবে? একটু মোচ লাগবে। মানে জীবন শেষ, আধা জীবন চলে গেল, 35-40 বছর বয়সে গিয়ে তারপর বোধহয় হবে। ও বোঝে না সঠিক রাস্তায় যদি আমি সঠিক টাইমে চলতে পারি, আমি যদি সঠিক জায়গায় সঠিক টাইমে চলতে পারি আর সঠিক ভাবে চলতে পারি, তাহলে অনেককে পিছিয়ে ফেলে আমরা তাড়াতাড়ি আগে যেতে পারি। হ্যাঁ কি না? এর জন্য দরকার কি? এর জন্য দরকার প্রথম যে জিনিসটা হলো ভিশন, মানে দূরদৃষ্টি। ছোট্টবেলা থেকে আমাদেরকে শেখায়নি, এই জন্য আমাদের দিমাগে নেই। আজকে 5টা বছর দিতে বল, দাদা না 5টা বছর, 60 মাস, আমি বিয়ে করে দুটো ছেলে পেলে হয়ে যাবে। 60 মাস, আরে ভাই 60 বছর তোকে দিতে বলেনি, তোকে বলতে প্রপারলি আফটার 60 মান্থ। 60টা মাস তোকে দিতে বলেছে। তুই এরকম কত মাস কি করে কাটিয়েছিস তুই জানিস না, কিন্তু কোশ্চেন তুই 60টা মাস দিবি কেন? আচ্ছা এইরকম 60টা মাস কি কেউ পৃথিবীর মুখে যারা আজকের বড় হয় তারা কেউ দিয়েছে? চল একবার দেখা যাক তারা দেওয়ার পরে কি পেয়েছে। আজকের আমি সেই সম্পর্কে কিছু লজিক্যালি এবং ম্যাথামেটিক্যালি জিনিস আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আছি সবাই? আমি আওয়াজ পেলাম না। আছি? প্রথমেই তোমরা কিন্তু ওয়াদা করেছো আমার সঙ্গে, ওয়াদা খেলাপ করলে হবে না। ওয়াদা কি করেছো? আমাকে সাহায্য করবে কিসে? হ্যাঁ, এনার্জিতে। পারবো? ভেরি গুড, থ্যাংক ইউ প্রত্যেকের জন্য। তবে এটা কন্টিনিউ রাখবো, ওকে? প্রথমত আমি বুঝি এই ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরিকে বলা হয় সিভিল সার্ভিস। ইয়েস, তাই তো? একটা মানুষ যদি পেয়ে যায় তার পেছনে লাল বাতি ফুঁপে 4-5টা মানে 20-30টা পুলিশ তার পেছনে সামনে পেছনে ঘোরে। মানুষ আজকে এই ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় চাকরিকে সিভিল সার্ভিস চাকরি বলে মনে করে। সবচেয়ে ভালো ফিউচারকে, সবচেয়ে বড় লাইফস্টাইলকে সিভিল সার্ভিসের মানে চাকরি বলে মনে করে। কিন্তু কেন থিঙ্ক মি, কখনো কি তুমি ভেবেছো যে সিভিল সার্ভিসে আজকের যে মানুষ মনে করে সিভিল সার্ভিসে অনেক বড় ফিউচার পাওয়া যায়, কিন্তু সে তুমি কি কোনোদিন মনে করো স্মার্ট ভ্যালুর থেকে অতিরিক্ত নয়, স্মার্ট ভ্যালুর থেকে বড় নয়? বরং আজকের তুমি আর আমি একটা সিভিল সার্ভিস যা কিছু ফ্যান করতে পারে, যা কিছু জীবনে করতে পারে, তার আসমান আর জমিনের থেকে বেশি আজকে স্মার্ট ভ্যালু থেকে হওয়া যায়। কেন? এই কথাটুকু শুধুমাত্র আমি তোমাকে মুখে বললাম। এইবার আমি তুমি একটুখানি লজিকে আসবো। আমি অনেকগুলো প্রফেশন থেকে কোরিলেট করবো স্মার্ট ভ্যালু সম্পর্কে। একটুখানি দিমাগের ঢাকনা খুলে একটুখানি আজকের বুঝে আজকের দিনের মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে। আগামী 5টা বছর একদম আজকের কমিটমেন্ট করে যেতে হবে। আগামী 5টা বছর এমন করে আজকের পর থেকে কাজটা শুরু করবো যেন মনে হয় সিভিল সার্ভিসের থেকে বেশি যদি ফিউচার, বেশি যদি লাইফস্টাইল, বেশি যদি ইনকাম, বেশি আজকের পাওয়া যায় যেখান থেকে সেখানের মেহনতটা কেমন হওয়া দরকার আর আমি কেমন করছি, একবার এই কোশ্চেনটা নিজের মধ্যে লাগবে। হ্যাঁ কি না? এবার যখন একটা মানুষ, আমরা জানি প্রতিটা চাকরির ক্ষেত্রে মিনিমাম 5 ইয়ার্স, 5 বছর, হ্যাঁ কি না? একটা বছর অতিক্রম হওয়ার পরে সেকেন্ড বছর আস্তে আস্তে মিনিমাম মানে চাকরির আস্তে আস্তে মিনিমাম 5টা বছর। ধরি একটা মানুষ সিভিল সার্ভিসে যাওয়ার জন্য
মিনিমাম একটা পড়াশোনা করেছে 20-22 বছরের, মিনিমাম পড়াশোনা তাকে করতে হয় এবং ভালো র্যাঙ্ক থাকতে হয়। তুমি আমি এখানে বসে থাকা 90% ছেলে যদি মনে করি আমি যাব, হয়তো যেতে পারবো না, কারণ সেরকম কোনো র্যাঙ্ক বা সেরকম কোনো সোর্স বা সেরকম কোনো বুদ্ধি অনেক দিক থেকে আমরা আজকের কি অপারক। হ্যাঁ কি না? আমি ঠিক বললাম? তাহলে আওয়াজটা এত আসছে কেন? ঠিক বললাম? ওকে, তাহলে আমাকে এবার দেখতে হবে, যদি আমি একবার অ্যাটেম্প দিই মানে 5 বছর, 21 বছর বয়সে যদি আমি একটা অ্যাটেম্প দিই, হয়ে গেল 26 বছর। 21 বছরে একটা মানুষ হয় গ্র্যাজুয়েশন, কারণ 10 বছরে সে মাধ্যমিক করলে কি 5 বছরের স্কুলে অ্যাডমিশন দিল, 2 বছরে 11-12 আর 4 বছরের গ্র্যাজুয়েশন, হলো 21 বছর। তাহলে একবার অ্যাটেম্পে আসলো কত? 26 বছর। তুমি যতগুলো সিভিল সার্ভিস আজকে তারা গভর্নমেন্ট এমপ্লয়ি চাকরি করছে, 99% এমপ্লয়িকে তুমি দেখে নেবে তাদের বায়োগ্রাফি চেক করে, যে ম্যাক্সিমাম জন কেউ একবার অ্যাটেম্পে ক্লিয়ার করতে পারেনি। কেউ মেন ক্লিয়ার করেছে, তারপরে হয়নি, তার হয়েছে, ও হয়নি। ইয়েস অর নো? হ্যালো, হ্যাঁ কি না? তার মানে 26 বছর বয়সে দাঁড়িয়ে একটা ছেলে লড়াই করে একটা জিনিসের জন্য, কার যদি একটা ফিউচার পাওয়া যায়, কার যদি একটা সুযোগ পাওয়া যায়, কার যদি একটা প্ল্যাটফর্ম আমি অ্যাচিভ করতে পারি, কার যদি একটা প্রফেশন আমার জীবনে চলে আসে, এখান থেকে আমি আমার জীবনে বড় কিছু করব। ভালো করে বোঝো, আবার যদি একবার অ্যাটেম্প না হলো, আবার আরেকবার সেকেন্ড অ্যাটেম্প দেবে, আবার 5 বছর, তাহলে 10 বছর টাইম লাগলো। বয়স হয়ে কত? জওয়ানি জুয়ানি। অনেকজন 3 বার 4 বার, কেউ 5 বার, কেউ 6 বার, কেউ 8 বার, কেউ 10 বারেও ক্লিয়ার করতে পারে না। অনেকজন, কারণ এখানে অবস্থা অনেক ক্রিটিক্যাল। কয়েক লাখ মানুষ অ্যাপ্লাই করে, কয়েকশো মাত্র 100-150 মতো ভ্যাকান্সি, তাও সবাই আইপিএস হয় না, ওর মধ্যে অনেক জায়গায় ভাগ হয়ে যায়। যাই হোক, এবার এই যে 30 বছর বয়স, ধরি একটা মানুষ এখানে এসে সিভিল সার্ভিস পেয়ে গেল। সিভিল সার্ভিস যদি পেয়ে যায়, এবার বলো ওর ইনকাম শুরু হয় 21 বছর বয়সে, গ্র্যাজুয়েশন করে 10টা বছর সে কি করলো? কঠোর থেকে কঠোর পরিশ্রম, হাড় ভাঙা মেহনত, রাতে 1টা 1:30টা 2টো, ভোরে বেলা 3টে 4টে উঠে পড়াশোনা করছে, প্রতিদিন 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করছে। কেন? বিয়ে বাড়ি বন্ধ, গার্লফ্রেন্ড সাইডে রেখে দিয়েছে, কোনো আলাপ পরিচয় নেই, বাড়ি ছেড়ে দিল্লি পড়ে আছে, কেন? একটা জায়গা, ভালো করে খাওয়া দাওয়া পায় না, তারপরেও যে কোনো ভাবে লড়াই করছে, কেন? যাতে একটা সুযোগ পায়, একটা চান্স পায়। এবার দেখো, জীবনে 10টা বছর লড়াই করার পরেও যদি একটা সার্ভিস পেয়েও যায়, ওর ম্যাক্সিমাম ওর আর্নিং স্টার্ট হয় 65,000 রুপিস। এবার বলো, এই জায়গায় 21 থেকে 31 এই 10টা বছর জীবনে স্ট্রাগল করেছে একটা ইনকামের জায়গায় দাঁড়াতে, সেটার নাম কি? 65,000 মানে 65,000 টাকা। এখানে বসে থাকা ম্যাক্সিমাম ছেলেমেয়ের বয়স আজকের এর মধ্যেই। এবার আমি কি করবে পরে, আমি একটুখানি পরে দেখাবো, তার আগে একবার বুঝে নাও যে এই যে মানুষটা আমার 5টা বছর দিতে আমার বাবার ফেটে যায়, আমার মায়ের যেন সব বিলীন হয়ে যায়, আমার ছেলে 5টা বছর ফাটালি করবে, কিছু করতে পারবে না, কিসের আরো অনেক গালাগালির সাথে আছে। সব সিনিয়ররা বরদাস্ত করে, চুপচাপ শুনে নেয় মায়ের টর্চার, ওই মায়ের গার্জেনের কি অত্যাচার, সিনিয়র মুখ বুঝে তবু বোঝানোর চেষ্টা করে। কার জন্য বোঝায়? সিনিয়র পেট পালার জন্য, ওই সিনিয়র আজকের গাড়ি কেনার জন্য, ওই সিনিয়রের মাকে আজকে ভালো রাখার জন্য তোমাকে বোঝায়। তাহলে আমাদের গার্জেনকে বোঝায়। আওয়াজ পাচ্ছি না। কাদের জন্য? ভালো করে বুঝতে হবে।
ওই মা যেই মায়ের ফিউচার জন্য তোমাকে বোঝাচ্ছে, যেই মা ওই বাবা যেই বাবার ফিউচারের জন্য আজকে তোমার বাবাকেও বোঝাচ্ছে, আজকে তুমি যাতে ওই জায়গায়। হ্যালো, হ্যাঁ কি না? এই সিভিল সার্ভিসে কোন মানুষকে বোঝায়, কোন মানুষকে মোটিভেট করে, কোন মানুষকে ট্রেনিং দেয়, কোন মানুষকে ভিশন করতে বা রাখতে বলে, কোন মানুষকে সাপোর্ট করে? যেখানে যাবে লাখ টাকা, প্রতি একবার অ্যাটাম দিয়েছো 2 লাখ টাকা চলে গেছে, আরেকবার অ্যাটামে আবার 2 লাখ টাকা ফেলো, আবার তুমি আমার ইনস্টিটিউটে কি পড়াশোনা করতে পারবে, আরেকবার অ্যাটামে শুরু। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তুমি আটা চাক্কি চালিয়ে টাকা রোজগার করে আনবে, ইয়া মজদুরি করে আনবে, ইয়া চাষ করে আনবে, ইয়া কোনো বই খাতার দোকানে কাজ করে আসবে, ইয়া কফি শপের দোকানে কাজ করে আনবে, আই ডোন্ট কেয়ার। আমার কোনো জানার কোনো ইয়ে নেই। কিন্তু তুমি যদি যথোপযুক্ত টাকা যদি রোজ আমাকে পেমেন্ট করতে পারো, তাহলে আমি তোমার ইনস্টিটিউটে জায়গা দেবো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এই মানুষটা 10টা বছর জার্নি করে শুরু করলো। এবার তুমি দেখো স্মার্ট ভ্যালুতে যারা যারা আজকে 10টা বছরের জার্নি কমপ্লিট করেছে, তাদের ফিউচার কি এই জায়গায়? তাহলে যদি 3টে আইডি নিয়ে কোনো মানুষ আজকের সিস্টেমে কাজ শুরু করে, 3টে আইডি নিয়ে, তাহলে একটা মানুষ মিনিমাম প্ল্যাটিনাম অ্যাচিভার যদি হয়ে যায়, ওই ইনকাম করে নেয়। আমি 10টা বছরে আমি এমন একটা অখাদ্য 10টা বছরে প্ল্যাটিনাম অ্যাচিভার হতে পারবো না। হ্যালো, 10টা বছরে প্ল্যাটিনাম অ্যাচিভার হতে পারবো না? 5টা বছরে সুপার স্মার্ট হতে পারবো না? 5 বছরে সুপার স্মার্ট হতে পারবো না? তাহলে বুঝি না, ক্যালকুলেটিভ নেই আমার কাছে। আমি সিনিয়রদের কথার মতো আজকে জেগে উঠেছি, ট্রেনিং এ কোন একটা মোটিভেশন পেয়েছি, কোন একটা ইমোশন পেয়েছি, আমি আজকে কি চলে এসেছি গোলে হরিবল দিতে। নো, শুধু গোলে হরিবল দিতে হবে না, আমার কাছে ম্যাথমেটিক্যালি প্র্যাকটিক্যালি কারণ থাকতে হবে যে আজকে আমি করছি, আজকের দুনিয়া যদি একদিকে হয়ে যায় তবু আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। কেন থাকবো? কারণ আমি আগামী দিনে একটা সিভিল সার্ভিসে 10টা বছর অ্যাকাউন্ট দেওয়ার পরে যদিও পেয়ে যায়, তারপর 99.99% পাবে না। তারপরেও যদি আমি পেয়ে ওই মানুষটা পায়, তার ফিউচার যেটা শুরু হবে, সে 2 লক্ষ 4 লক্ষ টাকা খরচা করেছে। আমি যদি স্মার্ট ভ্যালুতে মোর দ্যান 3টে আইডি নিয়ে করি, মোর দ্যান 42 থেকে 40 থেকে 45 হাজার টাকার মতো খরচা হয়। ওই রিটার্ন ভ্যালু ফর মানি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইবার এই মানুষটাকে জীবনে আরো যদি উন্নতি করতে যায়, মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে যায়, মিনিমাম আরো 10টা বছর কি করতে হলো? আরো 10টা বছর ওখানে স্ট্রাগল করবে। কাদের সাথে ডিল হবে? বড় বড় কনস্ট্রাকশন যারা আজকে তৈরি করে বিল্ডিং, মানে ম্যাক্সিমাম তারা মাফিয়া। 2 নম্বরই ধান্দা তাদের। এক কথায় বলা যায় তারা জমির দালাল। এইরকম বড় বড় এর প্রমোটারের সঙ্গে তাদের ডিল হবে, তাদের কমিউনিকেশন হবে। বড় বড় পলিটিক্যাল প্রেসারের চাপে তাকে পলিটিক্যাল লিডার যেটা বলবে সেটাও করতে হবে। ওর মন চাই মতো চলতেও পারবে না, কথা বলতে পারবে না, ইচ্ছা মতো ওকে করতে পারবে না। পারবে? এরকম কত সিভিল সার্ভিসকে আজকে গুম করে দেওয়া হয়েছে। এরকম কত সিভিল সার্ভিসের মানুষকে আজকে তাদেরকে কি দস্যুলা মানে দুশ্মন লাগিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। কালকেই আমি দেখছিলাম একটা মানুষকে 5,000 কোটি টাকা স্ক্যাম ধরেছে। ধরার জন্য পেছনে অনেক কালকেই আমি ভিডিওটা দেখছিলাম। ওরা বলেছে পাবলিশ করবি না। যাই হোক, কেউ বলেছে ভালো করে বুঝে নাও, কে বলতে পারে, আমি অন দ্য স্টেজ এখানে বলতে পারবো না। এবার ওইটা করার পর যখন ওর কথা শুনিনি, তখন ওকে কি করা হয়? 5-5টা গুলি তাকে মারা হয় চলে পুরো একদম, এবং লাস্ট পর্যন্ত ছেলেটাকে পুরো শেষ করে দেয়। 5-5টা গুলি লাগে, তার মুখ এরকম একদিকে এরকম বেঁকে যায়। এখন ছবি দেখছিলাম, এবং লাস্টে মিনিমাম 13টা বছর পাগলাগারদে তাকে মেডিকেলে দিয়ে বলে এ হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, পাগলাগার 13টা বছর রাখে।
ওই 13টা বছর পর আবারও জীবনে আবারও ফিরে আসে, আবারও এ করে, কিন্তু কোনোদিনও হার মানে না। ভারতবর্ষে ভালো মানুষও আছে, কিন্তু এতটা টাফ জিনিস এটা। শুধু পাওয়া নয়, এই পাওয়ার পরে ওটা ওই জায়গাটা মেনটেন করা। যদি ওদের কথা মতো তুমি চলতে পারো তাহলে তুমি ঠিক, আর যদি না চলতে পারো তোমার জীবন কত রিস্ক। দুটো মানুষকে ইনভাইটিং করতে গিয়ে কেউ যদি দুটো কথা বলে দেয়, আমার না ফুসফুস একদম মানে কি হয়, মানে 14টা ছেঁড়া হয়ে যায়। দাদা না আমার দ্বারাই কেন এসছে? গাড়ি কিনবে। আচ্ছা গাড়ি তোর 14 পুরুষ কিনতে পেরেছে না? দাদা তুই কিনতে চাস? হ্যাঁ। তাহলে 4টে নই তোর ফুসফুস ডাউন। হ্যাঁ, যদি তোকে বলে আজকে 4টে বছর কিচ্ছু পাবি না, তো লড়াই করতে হবে, তাহলে তো ওখানেই বেউস। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বোঝার একটু করে ইয়ে করতে হবে। 5টা বছর কেন আমাকে দিতে হবে? 5টা বছর এখানে চলে গেলে 50টা বছর 50টা বছর দিতে হবে। হ্যাঁ কিনা? আমি তো মনে করি এই তোমাদের ট্রেনিং দেওয়ার আগে তোমাদের গার্জেন প্রত্যেকটা জনের পাশে বসা উচিত, একটা করে চেলা কার্ড নিয়ে। রিয়েলি আমার এরকম ইয়ে আছে, যেই মানুষটা ওখানে গেছে যেতে পারছি না। হ্যালো, লাগবে শাসন, লাগবে। কিন্তু আজকের মেয়েরা কি সব টিকটক করতে ব্যস্ত। ওরা কি আর ওদের পেট থেকে আর ভগৎ সিং এর জন্ম হবে? না ওদের গর্ভ থেকে আজকে নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম হবে? সব তো টিকটক করতেই ব্যস্ত। হ্যালো, রিলস বানাতে ব্যস্ত। হ্যাঁ কিনা? হ্যালো, সোশ্যাল নেটওয়ার্ক খুললেই বুঝতে পারে কি অবস্থা। আগামী প্রজন্ম কোথায় যেতে চলেছে ধারণার বাইরে আছে। প্রাউড করা উচিত যে আমরা যে কর্ম করছি আগামী প্রজন্মকে কোন জায়গায় কোন দিকে দিশা দিচ্ছি। আর আজকের দুনিয়া আউট অফ ফ্রন্ট ভ্যালু, সেই দুনিয়া আজকের নেক্সট জেনারেশনকে আজকের কোন দিকে দিশা দিচ্ছে। আমি অল্প শিক্ষা হতে পারি, কিন্তু আমি ব্যাপার এই জিনিসগুলো আমি খুব ভালো বুঝি। কেন? এই একটা জিনিস, বিকজ অফ ভিশন। আজ আমি বুঝতে পারছি না আমি যেটা করছি ধৈর্য ধরে আছি। কোন জিনিস, এমন কোন জিনিস এই পৃথিবীতে নেই যার জন্য তুমি পাগল হবে আর সেটা তোমার হবে না। এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার জন্য তুমি পাগল হবে আর সেই জিনিস তোমাকে হবে না। পাগলের মতো পাগল হতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, পাওয়ার জন্য যত কিছু সংঘর্ষ দরকার সেগুলো করতে হবে। যদি একটা মানুষ রাতের ঘুম হারাম করে 10টা বছর একটা জিনিস পাওয়ার জন্য লড়াই করতে পারে, আমি 10টা মাস হতে পারে না। হ্যালো, 10টা মাস হতে পারে না 14 বার কোশ্চেন করি, দাদা না হবে তো, দাদা না হবে তো, দাদা না হবে তো। এত কিছু দেখার পরেও, এত মানুষের শোনার পরেও, এত কিছু বোঝার পরেও, এত ট্রেনিং পাওয়ার পরেও তবুও কোশ্চেন করে দেয়, হবে তো। যদি না হয়, ও কখনো এটা ভাবছে না হবে না মানে এতগুলো মানুষ যদি হয়ে যায় না কেন। আমি কি তাহলে কি ছেলে মেয়ে নয়? অন্য কেউ হলে হয়তো হতো না, কিন্তু আমি তো ছেলে মেয়ের মধ্যে যে কোনো একজন। তাহলে আমার কেন হবে না? অবশ্যই হবে না বলেই কোনো জিনিস নেই, আমি করে দেখাবো। ভালো, হ্যাঁ কিনা? পরে আমি দেখাবো। আমার রক্তে আছে, আমার রক্তে আছে সাকসেস, আমার রক্তে আছে সুন্দর ফিউচার, আমার রক্তে আছে আমার মায়ের রক্ত। তাহলে আমি করে দেখাবো। দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে, বাট আমার জন্য সম্ভব। কারণ পেছনে আমার মা যা কষ্ট করে আজকে আমাকে লালন পালন করে বড় করেছে। তাহলে এই জিনিসগুলো এই সমস্ত মানুষরা বোঝে, আমরা শুধুমাত্র বুঝি না। তাহলে যদি জীবনে 10টা বছর এই জায়গায় দিল, এবার 10টা বছর লাগলো প্রমোশন করতে, এই 65টা নিয়ে গিয়ে যদি 1 লাখ টাকা করতে গেল, সঙ্গে সঙ্গে দিতে হলো আরো 10টা বছর। তাহলে চলে গেল কত? সার্ভিসে 20 বছর। মানে 10টা বছর স্ট্রাগল আর 10টা বছরে 20 বছর, আরো 10টা বছর মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম যখন শুরু করলো, নেক্সট আর 10টা বছর সার্ভিস করবে। এবার টাটা বাই বাই নিতে হবে, নাকি না? রিটায়ারমেন্ট নিতে হবে না? 10টা বছর সংঘর্ষ করে 10 বছর
বছর আবার সংঘর্ষ করলো, কারণ নিজেকে একটা ভালো জায়গায় তুলতে, হ্যাঁ কিনা? হ্যালো, হ্যাঁ কিনা? আবার ওই সাকসেসের মানে জায়গাটা এনজয়মেন্ট করলো 10টা বছর। ওই 10টা বছর পরে আবার শাটডাউন, কারণ আবার এটা হ্যালো, হ্যাঁ কিনা? তাহলে ভালো করে বোঝো তো, একটা মানুষ 10টা বছর সংঘর্ষ করে, কথাটা ভালো করে বুঝবে। আমি তোমাকে এই ক্যালকুলেশন দেখাচ্ছি না চাকরি পেতে গেলে, নো, আমি তোমাকে যেটা বুঝতে চাই সেটা কি, সেটা হলো একটা মানুষ যদি জীবনে সাকসেস পাওয়ার জন্য লড়াই করলো 10টা বছর, যে ইনকাম সে শুরু করলো সেই ইনকাম থেকে ইনক্রিজ একটা ভালো জায়গা দাঁড়াতে আরো 10টা বছর দিল, জীবন ওই সাকসেসের মানে এটা এনজয় করলো মাত্র 10টা বছর, তারপরে হয়ে গেল কোথায়? চলো রিটায়ারমেন্ট, আবার এসে গেল নিচে। এটা হলো এই প্রফেশনের খাসিয়ত। এটা শুধু এই প্রফেশনের নয়, আমি যদি তোমাকে ক্রিকেট প্রফেশনের কথা বলি, কেন স্মার্ট ভ্যালু বেশ আশা করি? বুঝলাম কি বুঝলাম না? কারণ আমি 10টা বছর যদি সংঘর্ষ করি, আমি অলরেডি এই 10টা বছরে আমি মোর দেন পার মান্থ 2 লাখ টাকা তো ইনকাম করবো, 5 লাখ টাকা তো ইনকাম করবো। 10টা বছর, 10 বছরে ডায়মন্ড, এমনিতে আমি 5 লাখ টাকা ইনকাম তো করেই নেবো 10 বছরে। হ্যাঁ, ইয়েস অর নো? তাহলে আমার খুব বেশি, এবং 10টা বছর বিনা ইনকামে করবো না। 10টা বছর একটা স্টেপ, একটা চেক, দুটো চেক, 3টে চেক, একটা স্টেপ, প্রথম লেভেল, সেকেন্ড, মানে আস্তে 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 আমি যাবো, ইয়েস অর নো? কিন্তু এই 10টা বছরে আমার প্রথম জার্নি ডায়মন্ড কমপ্লিট। এবার 10টা বছর যখন আমার হয়ে গেল, সেকেন্ড 10টা বছর কি যদি খুব বেশি বেশি আমাকে কষ্ট করতে হয়, একটা সিভিল সার্ভিসে কষ্ট করতে আমাকে হবেও না, নাকি না? এই 10টা বছরের মধ্যে খুব বেশি বেশি হলে আমাকে যতক্ষণ না পর্যন্ত আমি সুপার স্মার্টটা হচ্ছি, এই পর্যন্ত আমার জীবনে কষ্ট আছে। চোখ খুলে ভালো করে দেখে নাও, ম্যাক্সিমাম মানুষ যারা স্মার্ট ভ্যালু থেকে কিছু করতে পারেনি, তারা আজকে এই জায়গাটায় আসেনি। হ্যালো কিনা? তার মানে স্মার্ট ভ্যালু থেকে যারা যারা বড় কিছু করেছে, তারাও সুপার স্মার্ট পর্যন্ত বা তারপরেও মেহনত করেছে, কিন্তু যারা যারা স্মার্ট ভ্যালুতে কিচ্ছু করতে পারেনি, ওরা এইটা হওয়ার আগে ছেড়ে দিয়েছে। বুঝো তো? এটা হলো স্মার্ট ভ্যালুর এমন একটা জায়গা, যেমন আমি সুন্দর একটা ঘর বানিয়েছি, ঘর বানানোর পর একটা দরজা বানিয়েছি, আমি অনেক দূর থেকে হেঁটে 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 অনেক পরিশ্রম করেছি, ঘরের মধ্যে ঢুকলেই আমার জীবন শান্তি। কিন্তু ঘরের মধ্যে ঢোকার আগে আমি ভাবলাম আর পাচ্ছি না, আর হবে না, ঘরে আর ঢুকে কি করবো, এত কষ্ট হচ্ছে। কিন্তু এই ঘরের দরজাটা হলো আমার স্মার্ট ভ্যালু। একবার যদি আমি একবার এখানে চলে যেতে পারি, ব্যাস আমার জীবনে আর কষ্ট নেই। বেশিরভাগ মানুষ এইটুকু, এই সংঘর্ষটুকু ধরে রাখতে পারে না, এই পর্যন্ত সংঘর্ষ করতে পারে না। ও নাকি আবার ওদেরকে যদি বোঝাতে হয় সিভিল সার্ভিস কাকে বলে, ওদেরকে যদি বোঝাতে হয় আজকে চাকরির অবস্থা কি, তুমি এখন বোঝনি, বুদ্ধি এখন, তোমার পড়াশোনা এখন অনেক কম, একই না? হ্যালো, একই না? কমসে কম তুমি স্মার্ট ভ্যালুর পড়া 5টা বছর করে নাও, সুপার স্মার্ট তো অটোমেটিক্যালি হয়ে যাবে, বোঝার বুদ্ধি কমসে কম মাথায় চলে আসবে। হ্যালো, হ্যাঁ কিনা? তাহলে আমি জীবনে 10টা বছরের সুযোগ কে করলাম, 10টা বছর ওখান থেকে ইনক্রিজ করার সুযোগ করলাম, আর 10টা বছর আমি কি করলাম, ওই সাকসেসটুকু এনজয় করতে টাইম লাগলো, তারপর আবার চলে আসলো নিচে। কারণ আমার জেনারেশন যে আসবে, আমার ছেলে মেয়ে, সে তো আর গে বাবা সিভিল সার্ভিস করতো, আমিও যাই, কি বাবাকে লোকে দেখে লোক স্যালুট মারতো, আমিও তার ছেলে, আমাকে দেখেও লোক স্যালুট মারবে, মারবে? যদি মনে হয়, কেন চিংড়ি ভাবো তো একবার, যদি কোনোদিন আজকের দাদার ছেলে এখানে আসে, দাদার ছেলে যদি এখানে আসে, আমরা কি করব? যদি কোন রকম তোদলে যদি একটা কথা বলে দেয়, ওখানে আমরা 14 জন খালি ফটো তুলতে রেডি হবো, হ্যাঁ কি না? কারণ ওটা দাদার ছেলে, কারণ দাদা আজকের যে যা সংঘর্ষ করেছে সব তার জেনারেশন, তার জেনারেশন, তার জেনারেশন, আমরা যা সংঘর্ষ করছি, প্রতিটি সংঘর্ষ আমাদের জীবনে থেকে যাচ্ছে।
কেন এই সংঘর্ষের মানে এগুলো অ্যাচিভ গুলো, এই সংঘর্ষের জিনিসগুলো আমরা কি টাইমে 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 আমার পরে তাই সে তারপরে 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 পেতে থাকবে। কিন্তু এই সিভিল সার্ভিস যাই হলো এর জীবনে এনজয় মাত্র করলো 10টা বছর, তারপর যে টাকাটুকু রোজগার করলো সেই টাকা দিয়ে কিছু করছে। ইয়েস ইয়েস, আমি 10টা বছর যদি দিই স্মার্ট ভ্যালুতে একবার ডায়মন্ড তো হয়েই যাবো। দেখো 10টা বছরে স্মার্ট ভ্যালুতে নজরে দেখো 10টা বছরের ডায়মন্ড তো হয়েছে কি? তাহলে হয়েছে 10টা বছরের আগে হয়েছে, সিরাজুল গরমে 10 বছরের আগে হয়ে গেছে। তাহলে এই ছেলেটা আজকে সিভিল সার্ভিস থেকে বেশি ইনকাম করে। এবং শুধু আরো একটা বড় জিনিস হলো, ওই সিভিল সার্ভিস যদি আজকে পার মান্থ 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করেও নেয়, তার হায়েস্ট স্যালারি পৌঁছায় কোথায়? তার সবচেয়ে হায়েস্ট স্যালারি পৌঁছায় যে ইউপিএসসি মানে আইপিএস হয়, তার হায়েস্ট স্যালারি পৌঁছায় 2,50,000 টাকায়। এর অতিক্রম করতে পারে না। হ্যালো, এইবার দেখো এই মানুষটা যে 2.5 লাখ টাকা ইনকাম করে, এই মানুষটা তার নিচে দুটো মানুষকে কোনোদিন 1,25,000 ইনকাম দেওয়ার মতো ক্ষমতাও নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো, আজকে যেই মানুষটা ডায়মন্ড হয়ে গেছে তার নিচে দেখো এমারেল্ড আর সাফায়ার রয়েছে, তার নিচে দেখো কি রুবি, তার নিচে দেখো কয়েক শশ অ্যাচিভার রয়েছে। ইয়েস অর নো? কয়েক শশ মানুষ কাজ করছে। আমার নাকি এই প্রফেশনে ভালো লাগে না, আমার নাকি এই প্রফেশনে কাজ করতে ইচ্ছা হয় না, আমার নাকি কেমন কেমন মনে হয়, আমার নাকি ইনভাইটিং শুনে বমি বমি পায়। কেন? মানুষকে বলতে হবে, হ্যাঁ, মানুষকে বোঝাতে হবে। এখানে তো আমাদের মানে কি ব্রেন ওয়াশ করে দেয়, মানুষ ব্রেন ওয়াশ করে রেপ করতে বলে, মানুষ ব্রেন ওয়াশ করে আতঙ্কবাদী বানায়, মানুষ ব্রেন ওয়াশ করে লোকের ক্ষতি করতে বলে, মানুষ ব্রেন ওয়াশ করে আজকে যাই যাই মারামারি লাগিয়ে দেয়, সংসারে আগুন লাগিয়ে দেয়। আজকে যদি এখানে ব্রেন ওয়াশ করে একটা ডায়মন্ড চিওয়ার ব্রেন ওয়াশ করে যদি আজকে একটা সাফায়ার চিওয়ারকে তৈরি করতে পারে, আমি মনে করি দুনিয়া একবার দেখতে রেডি থাকতে হবে। হ্যালো, ভাঁড়ে কপ্পুর নেই, ভাঁড়ে কিছু নেই, উল্টে কোশ্চেন করতে এসে স্মার্ট ভ্যালুর বিরুদ্ধে। একটুখানি তো কিছু নিয়ে এসো, একটুখানি কিন্তু নলেজ তো নিয়ে এসো। বাঘের বাচ্চার সাথে লাগবে তো ওখানে এক দাঁড়ে শেষ করে দেবে। নেগেটিভ দেওয়া, টিমের মধ্যে থেকেও তখন নেগেটিভ দেওয়া, ভুলভাল কথা বলা। হ্যাঁ, তুমি এখন বাঘের বাচ্চার সাথে লাগো না। হ্যালো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমার চ্যালেঞ্জ ছিল কিছু বছর আগে যখন আমি ওখানে ছিলাম, যদি কোনো একটা মানুষ স্মার্ট ভ্যালুর কোনো একটা দিক থেকে নেগেটিভ দেখাতে পারে, আমি তুই জুতোর মালা তোর পুরো পরিবারে নিয়ে আসবি। আমি অন দা ওয়ে সবার সামনে জুতোর মালা করতে রেডি। কিন্তু স্মার্ট ভ্যালু কোনো খারাপ কাজ নয়, তুই যা কিছু বলতে পারিস, তোর কাছে মুখ আছে, উপরে তোকে মুখ আজকে রে করে দিয়েছে, তুই যা কিছু বলতে পারিস। এই চ্যালেঞ্জ গুলো বুকে নেওয়ার মতো ক্ষমতা, এই হিম্মত গুলো নেওয়ার মতো ক্ষমতা একমাত্র আজকের এই নলেজ গুলো আমাকে দিয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নেক্সট যদি আমি দেখি একটা ক্রিকেট, আজকে আমরা মনে করি কি কিং কোহলি, হ্যাঁ কি না, বা চিকু, বিরাট কোহলির নাম চিকু। তো এই মানুষটাকে যদি আজকাল দেখি, জীবনে 9 বছর বয়সে শুরু করে তার প্র্যাকটিস, মিনিমাম 16 থেকে 17 বছর বয়সে গিয়ে রঞ্জি খেলে। মানে কত বছর একটা জায়গায় প্র্যাকটিস, কতটা বছর চলে গেল। এবার রঞ্জি খেলে, তারপর আস্তে আস্তে ন্যাশনাল, আস্তে ইন্টারন্যাশনাল খেলা খেলে আবার জায়গা তৈরি করতে বিরাট কোহলি আরো এরকম কি 10 থেকে 15টা বছর লেগেছে। কিং অফ ক্রিকেট উপাধি পেল কত সালে?
কবে পেয়েছে? আজ থেকে 2 থেকে 3 বছর আগে, একই না? কিন্তু আজকের বিরাট কোহলি দেখো রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। মানে সাকসেস, একটা মানুষ জীবনে 20 মানে শুধু একটা জায়গা পেতে 10টা বছর, আর ওই জায়গায় থেকে একটা বেটার জায়গা যেতে আরো 20 বছর, হয়ে গেল কত? 30 বছর, একই না? ইয়েস। তাহলে 30 বছর একটা এই উপাধি যে পেলো, এই উপাধি আগামী 10টা বছর এনজয় করতে পারবে না। তারপর বিরাট কোহলি হবে রিটায়ারমেন্ট, হবে না? হবে না? কে চেনে সুনীল গাভাস্করকে? কে চেনে মোহাম্মদ আজহারউদ্দিনকে? হ্যালো, গাড়ি থেকে যাই কপিল দেব অ্যাডভার্টাইজমেন্ট দেয়, অ্যাড দেয়, কপিল দেব অ্যাড দেয় কিসের? পান মশলার অ্যাড দেয়, গুটকার অ্যাড দেয়। কেউ তাকে পাত্তা দেয় না। একটা টাইমে ইন্ডিয়ান 19 বোধহয় মেবি 83 বিশ্বকাপ যখন জয়লাভ করলো, ওই মানুষটার পাগলামিতে যখন জয়লাভ করলো, তারা ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার। আজকে তাদেরকে কে চেনে? আজকের কে তাদেরকে পাত্তা দেয়? আজকের কোথাও তাদেরকে সেই রকম সম্মান নেই যে রকম সম্মান আজকে তারা যখন টুর্নামেন্টে খেলতো। হ্যালো, একই না? তাহলে ভালো করে বোঝো, একটা মানুষ এত সংঘর্ষ করে যদি আজকে এক জায়গায় দাঁড়ায়, তারপরে 10টা বছর ওই জায়গায় এনজয় করার পরে, হ্যাঁ অবশ্যই প্রচুর টাকা ইনকাম করবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সম্মান, সেই রেসপেক্ট, সেই ভ্যালু, সেই জায়গা তাকে কে দেবে? আজকে দেখো, আজকের চেয়ারম্যান নিয়ে মারামারি হচ্ছে ক্রিকেটে, কি অবস্থা আজকে? এ হবে না হবে, টানাটানি হচ্ছে, একই না? হচ্ছে না? কত রকমের মানে ইয়ে হচ্ছে। এবার এখানে যদি মনে করে টানাটানি করে, ইম্পিরিয়াল কিং হবে না, আমি হব, ঠিক আছে বলবে সিরিয়াল তুই হয়ে যা, আমার দরকার নেই, তুই হ। রহমান তুই এক কাজ কর, তুই প্রিন্স হয়ে যা, একই না? রাহুল তুই এক কাজ কর, দাদাকে বলবে তুই এক কাজ কর, তুই এশিয়া মাস্টার হয়ে যা, আমার কিছু দরকার নেই। হ্যালো, আরে তোরা হ। হ্যালো, ওদিকে দেখো ক্লিকবাজি চলছে কত রকমের, হ্যাঁ কি না? এর পেছনে ওর পেছনে। একটা মানুষ জীবনে এত বছর সংঘর্ষ করার পরে, এত বছর তাকে ওই জায়গা থেকে বেটার জায়গা যাওয়ার পরে, এই উপাধিটা পাওয়ার পরে 10টা থেকে 10টা তাও বছর নয় কেউ এনজয় করতে পারবে। তারপর কি আজকে দেখো MS ধোনি আজকে কি কত ক্রিকেট থেকে আজকের অবসর নিয়ে গেল, কত খেলা থেকে অবসর নিয়ে গেল। কেন? টেস্ট খেলবে না, ওয়ানডে খেলবে না, কত খেলা থেকে অবসর নিয়ে গেল। কুল ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তার যে খিতাব, কত জায়গা থেকে অবসর নিয়ে গেল। আজকের কে চেনে সৌরভ গাঙ্গুলিকে? কে ওই ভ্যালু দেয় যেই ভ্যালু আজকে সে ক্রিকেট খেলতো সেই সময় দিত? কে? না। আজকের দেখো, আজকের দামা যদি 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর আজকের বয়স হয়ে যায় অমিত স্যারের মতো, তবুও আজকের অমিত স্যার এখানে দাঁড়ালে হাজার হাজার মানুষ আজকের অমিত স্যারকে দেখার জন্য রেডি আছে, হ্যাঁ কি না? আজকের মানুষ অমিত স্যারকে গেলে স্যারের সাথে মন্দির করেছে, এটা আমার অনেক সৌভাগ্য। স্যারকে চোখে দেখতে পেয়েছি, এটা অনেক সৌভাগ্য। আজকের মাসের পর মাস হয়ে যায়, আজকের দাদাকে দেখতে পাই না। ট্রেনিং এ একবার করি কাজ, যদি একটা দাদা ট্রেনিং আসে, আমরা পর্যন্ত কতবার রিকোয়েস্ট করি, দাদা আমাদের টিমকে একবার ট্রেনিং দাও, হ্যাঁ কি না? তবুও দাদা আসতে পারে না, টাইম থাকে না, কারণ অনেকগুলো টিম, অনেক জায়গায় যেতে হয়, অনেক ব্যস্ত মানুষ, অনেক দায়িত্ব, অনেক আজকের ভাই বোন তাদের। তাহলে একটা মানুষ আমরা বুঝি না, তাহলে স্মার্ট ভ্যালু করবো কি? আমি অ্যাচিভার হবো, আমি খাবো আমার পরে, এটা বুঝি না। আজকে আমার সাথে সাথে অবশ্যই তো আমি করবো, কিন্তু আমার সাথে আমি কতগুলো মানুষকে আজকে তৈরি করছি, সমাজকে কোন পরিবর্তন করছি, সমাজকে কোন দিশা দিচ্ছি, এটুকু বুঝি না। আমার বাবাও 5টা বছর ছেলের পেছনে দেওয়ার সময় নেই, 5টা বছর মেয়ের পেছনে সময় দেওয়ার সময় নেই। খালি যা, তোর টাইম হয়ে গেছে, এবার যা, তোকে বিয়ে না দিয়ে আমি ছাড়বো, তুই যা পারিস কর, যা ওর, তোকে তো আমি বিয়ে দেবো। 2 দিন পরে যখন মারধর করে তাড়িয়ে দেবে, তখন আর তোমার কিছু করার আপনাদের কিছু করার থাকবে না। তখন আমাদের বাবারা কি বলবে? আমার কিসমত ছিল না, আপনি জীবনে
আপনি জীবনে ভুল করেছেন, আপনি জীবনে ভুল ডিসিশন নিয়েছেন। আগে তার পায়ে তাকে দাঁড় করাননি, তার পায়ে তাকে দাঁড় করানোর জন্য তাকে দেখতে প্রহার করতে হতো, আপনাকে দরকার ছিল যে প্রহার করে তার পায়ে দাঁড় করাতো, তার পাকে মজবুত করার জন্য, তার ক্যারিয়ারকে মজবুত করার জন্য আপনার দরকার ছিল, কিন্তু আপনি সেই গার্ডেন দেননি। আর আমরাও সেইভাবে ভাবুক হয়ে উঠেছি। জীবনটাকে একটা মানুষ জীবনে কত সংঘর্ষ না করে, এই জিনিসগুলোকে আমরা এমনি এমনি বুঝি। একটা মানুষ জীবনে কত সংঘর্ষ করে তারপরে এই জায়গা আসার জন্য, কেউ তারপরে সেই জায়গাটা ধরে রাখতে পারে। কিন্তু আমরা যদি আজকের যদি বিকাশ দা, আজকের যদি দাদা রাহুল দা, সিরাজুল যদি আজকে ভালো করে বোঝো, তার কটা জেনারেশনকে আজকে এ করে যাবে, কটা জেনারেশনকে সেই অ্যাচিভমেন্ট দিয়ে যাবে। আমি মাঝে মাঝে ভাবি, যখন স্যার গেল জার্মানিতে, ইতালি জার্মানি যখন এক্সোটিক ট্যুরে গেল, তখন অমিত স্যারের ছেলে, তার ছেলে নাতি, এইটুকু বাচ্চা বয়স কোলে উঠে করে সে পর্যন্ত জার্মানি যাচ্ছে। কেমন কপাল করে তুই জন্মগ্রহণ করতে, আজকে তোর দাদুর কোলে উঠে তুই কোথায় ঘুরছিস? জার্মানিতে। আর আজকে আমাদের এখানে শিক্ষিত সমাজের ছেলেমেয়েরা আজকে কি পড়াশোনা করে কি চাকরির জন্য নেড়া হচ্ছে। আরে কপাল, এদের একটু বোঝার মতো বুদ্ধি দিই, হ্যাঁ কি না? হ্যাঁ, চাকরির জন্য কি করছে? পুলিশ লাঠি চার্জ করছে, রক্ত মাথা ফেটে রক্ত ফেটে, তো তারপরেও চাকরি চাই। হ্যালো, হ্যাঁ কি না? তারপরে একবার আমরা ওই স্মার্ট ভ্যালু আসার পরে আমরা বুঝি না, আমরা আবার বলি স্যার বাইরে না খুব ভালো জিনিস। একটা গল্প বলি, ভিডিও দেখাবো, শেষ করার চেষ্টা করবো, কারণ সময় অনেক কম ছিল আমার। আমি এমনি কম সময় খেয়েও নিয়েছিলাম। আমার পরে দাদা আসবে, ওয়ান্ডারফুল পার্সন আমার পরে আসবে, তার কাছ থেকে কিছু কথা শুনে নেবো। আজকে আমি এখানে শেষ করার আগে দুটো জিনিস আমি বলবো। একবার কি হয়, জীবনে কারা সফলতা অর্জন করবে, জীবনে কারা সফলতা অর্জন করবে, কারা জীবনে বড় কিছু করবে। তুমি স্মার্ট ভ্যালুতে এসছো, ভালো জিনিস, কিন্তু একবার বুঝে নাও যে জিনিসগুলো আজকে আমি তোমাকে ক্যালকুলেশনে দেখিয়ে গেলাম, তুমি যাদেরকে দেখে তুমি কাজ খাও, যাদেরকে দেখে ঝোল টানো, সুস টানো, কার যদি আমার বিরাট কোহলি মতো হইতে পারতাম তারা কতই ভালো, কার যদি আমি কোনো ফিল্ম স্টার হতে পারতাম তারা কতই না সৌভাগ্যবান হতো। তোমাকে স্মার্ট উপহার, তোমাকে স্মার্ট ভ্যালু দিয়েছে ওর থেকে বড় কিছু করার জন্য, ওর থেকে বড় ফিউচার তৈরি করার জন্য, ওর থেকে বড় ফ্যামিলি তৈরি করার জন্য। তুমি একবারও তুমি কি শুকরিয়া আদায় করছো না? তুমি বললে আমাকে এই সুযোগটুকু দিয়েছে। তো কারা করতে পারবে একবার ভালো করে বুঝি। এই স্টোরিটা আমি বলবো বলে বুঝতে পারবে। একবার কি হয়, একটা গ্রামে অনেক দিন হয়ে যায়, খরা চলে, বৃষ্টি আর হয় না, মানুষ চিন্তিত হয়ে যায়। এই গ্রামে যদি আজকে 3 মাস 6 মাস 9 মাস 1 বছর বৃষ্টি হয় না, তাহলে এই এতে চাষ হবে কি করে? চাষাবাদ যদি না হয় মানুষ না খেয়ে মারা যাবে। ওই গ্রাম থেকে সবাই ডিসিশন নিয়ে নিয়েছে, ওই গ্রাম ছেড়ে আমরা চলে যাব, কারণ এখানে আর কিচ্ছু হওয়ার মতো কিচ্ছু নেই। সব কিছু করেছি, আরাধনা থেকে শুরু করে সব কিছু করেছি, কিন্তু কোনোভাবে আমরা আজকে ফল ছাড়া পাচ্ছি না, কোনোভাবে আমরা এর ফল পাচ্ছি না। তো গ্রাম ছেড়ে আমরা চলে যাব। তো তখন কি হয়, তখন সেই মানুষটা, ওই গ্রামে থাকে একটা সাধু, তাদেরকে বলে বাবারা তোমরা যেও না, আমি একবার চেষ্টা করে দেখি। বলছে না, আপনারা অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন। তখন সাধু বলল, দেখ আমাকে একটা সুযোগ আর দাও, প্লিজ যেও না। বলছে বলো তুমি এত করে যখন বলছো আমি তোমাকে একটা সুযোগ দেবো। তখন বলল যে কাল একটা আয়োজন হবে এখানে আমি বৃষ্টি আনবো, গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে বৃষ্টি আনবো। তাই ওই যদি না আনতে পারো, তখন তোমরা যা তাই করবে। ঠিক আছে। সাধু বলল, আমি এই গন্ডির মধ্যে দাঁড়িয়ে আমি নাচবো, কিন্তু আমি নাচবো বৃষ্টি চলে আসবে, তবে একটা শর্ত, যতক্ষণ আমি নাচবো কেউ আমাকে থামাবে না। দিন চলে গেল, পরের দিন আসলো, সাধু নাচা শুরু করলো। সাধু নাচছে 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ বৃষ্টি দেখতে পাচ্ছে না। 3 ঘন্টা দেখতে পাচ্ছে না। 1 দিন বৃষ্টি দেখতে পাচ্ছে না। 2 দিন বৃষ্টি দেখতে, মানুষের মধ্যে সন্দেহের প্রকাশ শুরু হয়ে গেল।
সব ফালতু বেকার করে বলে শুরু করে নিল, সাধু বেঁচেই চলেছে। একদিন, দুদিন, 3 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তবু বৃষ্টি আর নামছে না। সাধু তবু নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। লাস্ট মুহূর্তে আকাশে কিছুক্ষণের মধ্যে কি বাদল চলে আসবে আর ঝুমঝুম করে বৃষ্টি পড়বে। লাস্টে ওই সাধুকে ভগবান হিসেবে সবাই আজকে কি কথা বলা শুরু করলো, যে আপনি আমাদের সব, আপনি আমাদের এত বছরের কষ্ট আপনি মোচন করেছেন, আপনি আমাদের সব, আপনি আমাদের দেবতা, আপনি আমাদের আপনাদের। তখন জিজ্ঞেস করলে আপনি এটা কি করে করলেন, আপনার মধ্যে কারামতি আছে? তখন বললো না, কারামতি আমার মধ্যে নেই, কিন্তু আমি একটা জিনিস করেছি, যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেবো, কিন্তু যতক্ষণ না বৃষ্টি আসবে ততক্ষণ পর্যন্ত আমি নেচেই যাবো, মরে যাওয়ার আগ পর্যন্ত আমি নেচেই যাবো, কিন্তু বৃষ্টি যতক্ষণ আসবে ততক্ষণ আমি নেচেই যাবো। সেম জিনিস আজকে আমরাও বুঝি, আমাদেরকেও সেম জিনিস বোঝা উচিত। জীবনে চাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কঠোর থেকে কঠোর পরিশ্রম করব, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মাকে ওই সুখের জায়গা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কঠোর থেকে কঠোর পরিশ্রম করবো আমার মাকে। আজকে এই শীতকালে টিনের বাড়িতে থাকা, ঘুমানো কষ্ট হয় শীতকালে, তারপরেও আজকের আমি ততক্ষণ পর্যন্ত কষ্ট করব যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে একটা সুন্দর বাড়ি বানানোর মতো জায়গা তৈরি করব, ততক্ষণ পর্যন্ত আমি কষ্ট করবো, ততক্ষণ না পর্যন্ত আমার বাবাকে আর উপর থেকে নিজে পর্যন্ত যা কিছু দরকার এবং তার ফিউচারে যা কিছু দরকার সমস্ত জিনিসগুলো আমি ছেলে হয়ে পুরো কাঁধে না নিতে পারবো। হ্যালো, হ্যাঁ কি না? এই মানসিকতা, এই চ্যালেঞ্জ নিজের সাথে নিজে নিতে হবে। এই দুনিয়াকে হারানোর কিচ্ছু নেই, এই দুনিয়াকে দেখার কিচ্ছু নেই, এই দুনিয়াতে কিছু নেই। হারাতে হবে তোমাকে, জিততে হবে তোমাকে, কোশ্চেন করতে হবে নিজের সাথে নিজে। লড়াইটা দুনিয়ার সাথে নয়, লড়াইটা নেগেটিভে নয়, লড়াইটা আমার সাথে আমার। হ্যালো, হ্যাঁ কি না? সেই দিন আমি নিজের সাথে লড়াই করে জিতে যাবো, সেই দিন দুনিয়াতে আমি অটোমেটিক্যালি জিতে যাবো। হ্যালো, ইয়েস অর নো? চাই সেটা আমার বাবা কিছু বলুক, চাই আমার মা কিছু বলুক, মহান ব্যক্তি যারা এই পৃথিবীতে কিছু করেছে, যারা আজকে এই দুনিয়াতে কিছু তিসমার খান কিছু করে দিয়েছে, তারা আজকে কিভাবে করেছে। আজকে আমরা বলি দাদা না, অনেক দিন হয়ে গেল বাবা করতে দিচ্ছে না, বাবা বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, বাবা আজকে বারণ করছে, কি সব করছিস, কিচ্ছু হবে না, ছেড়ে দে, বাড়িতে বসে থাক, আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, নাকি না? আরো যদি বাবা বলে তুই যদি আজকের গেছিস, কালকের আমার মরা মুখ দেখবি, ব্যাস, তাহলে তো আল্লাহ খোদা, তাহলে তো আর কিচ্ছু করার নেই। কেন? কোন ছেলে চায় তার মাকে, কোন মেয়ে চায় তার বাবাকে মরা মুখ দেখতে? কেউ চায় না। তখন আমাদের কাছে কন্ডিশন লাগিয়ে দেয়। কিসের কন্ডিশন? একটা দেওয়াল তৈরি করে দেয়। দেখ, তুই হয় আমাকে চয়েস কর, না তুই স্মার্ট ছেলেকে চয়েস কর। হ্যালো, হ্যাঁ কি না? অনেক সময় আমাদের কাছে চলে আসে, আমার জীবনে ঘটে যাওয়া এই একটা জিনিস। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখবো যে মানুষ যে যারা হয়, আমি গরিব, আমি লতাল, আমার কাছে অবস্থা নেই, আমার বাবা যাই কিছু বলুক না কেন, তারপরে যদি আমার সত্যি দিলের মধ্যে থাকে আমার বাবার জন্য আমি কিছু করবো, লড়ার জন্য রেডি থাকতে হবে। আজকের সেই ভিডিওটা আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। প্লিজ লাইট একটু বন্ধ করে দেবেন। তো যারা যদি দেখতে পাবো না তারা সামনে চলে আসবো, ভিডিওটা একটুখানি ভালো করে দেখবো, শুধু ভিডিওটা দেখবো না, ভিডিওটা একটু ফিল করবো। তোমার চোখ থেকে জল না পড়ছে আমি তোমাকে বলে দিই, আমি সেরকম ভিডিও তোমার সামনে। মহান মানুষ কেন মহান, কেন মহান কিছু করেছে, চলো দেখে নেওয়া যাক প্লিজ। वैसे कौन है ये? मैरी कॉम नाम की लड़की, पता नहीं। पेट्रोल को तो अपनी सुधरी जाएगा। चुपचाप शॉपिंग चला गया। आ गया तुमसे। क्या ढूंढ रहे हो आप? क्या चाहिए टोन पर? अप्पा मेरे को बोल दो ना, मैं ढूंढ देता है। तेरा ग्लास किधर है?
क्लब्स किधर है तेरा? वो मैं बताने वाला ही था। तुम दोनों ने मेरे से झूठ बोला। तुमको लगता है कि नाम बदल देने से मेरे को मालूम नहीं पड़ेगा? एमसी मेरी कौन? चुने जंग नाम है तेरा। चुने जंग। क्लब्स किधर है तेरा? अभी दे। मेरे को बहुत पहले ये करना चाहिए था। अब तेरे को चुनना ही पड़ेगा। अप्पा या बॉक्सिंग। अब मेरे से वैसा मत करो। तुम्हारे रेसलिंग की तरह मेरे बॉक्सिंग में बिल्कुल सेफ है। मेरे शकल को कुछ नहीं होगा। अप्पा या बॉक्सिंग। अप्पा मैं बहुत अच्छा बॉक्सर है। कोच सर बोलता है मैं बिल्कुल नेचुरल बॉक्सर है। अप्पा मैं जीत भी रहा है। अप्पा या बॉक्सिंग। बॉक्सिंग। कहां से लाया ये डब्बा? टॉनपा मैच शुरू होने वाला है। तो मैं क्या करूं? आ गया। वर्ल्ड बॉक्सिंग चैंपियनशिप के 45 केजी फाइनल में हार्दिक स्वागत है। ब्लू कॉर्नर से खेल रही है भारत की एमसी मैरी कॉम और उनके सामने रेड कॉर्नर में है श्रीलंका की मालनी जयसिंह और ये बजी ओपनिंग बेल। अगले 10 मिनट में एक नया वर्ल्ड चैंपियन बन रहा है और ये मेरे ख्याल से एक बहुत ही बढ़िया स्ट्रैटेजी है। अपनी ताकत का इस्तेमाल करना होगा नहीं तो शुरुआती पॉइंट्स लेने के सारे अभी मेरी गट की हुई है और वो एक बहुत ही फुर्तीली खिलाड़ी बनकर सामने उभर कर आई है और किसी तरह श्रीलंकन खिलाड़ी ने कुछ पॉइंट्स स्कोर कर लिए लेकिन ऐसा लगता है का फायदा उठाने की पूरी कोशिश में ये बढ़िया राइट हुक मालनी जयसिंह का और मेरी की लीड अब और इस सेकंड दिखाई दे रहा है और उन्होंने पॉइंट स्टाइल में भटक ली है। मैच का ये दूसरा राउंड पहले राउंड से बिल्कुल विपरीत नजर आ रहा है। मालनी जयसिंह ने पुलिया कम बैक किया है लेकिन एमसी मैरी कॉम के डिफेंस को क्या हुआ ये मुझे समझ में नहीं आ रहा है। उनके पास मालनी जयसिंह के पंचेस का कोई जवाब नहीं नजर आ रहा है और जिसका मालनी पूरा फायदा उठा रही है और रफी ने गेम को रोक दिया है और वो मैरी कॉम को काउंट ऑफ 8 दे रहे हैं। तब वो फेंट कर रहे हैं तब तुम अपना रैंक चैंपियनशिप हार पहुंचे। ओके मेरा बात ध्यान से सुन मेरी, ये गोल्ड मेडल तुम्हारा है, सिर्फ तुम्हारा।
কি শিখলাম ভিডিওটা দেখে? কি শিখলাম? একটা ছেলে একটা মেয়ে যখন এরকম সিচুয়েশনে আসে, সে মনে পড়ে আমার কাছে আর কি করার রাস্তা আছে, কি আর আমি করতে পারি। দাদা আমার জন্য আর স্মার্ট ভ্যালু হয়তো না, আমার কিসমতে আর নেই। তখন সে কিসমতকে দোষ দিয়ে আজকে সে সিনিয়রের কথা অবজ্ঞা করে সে চলে যায়। কিন্তু একটা মানুষ, একটা মেয়ে আজকের দুনিয়াকে জয় করে দেখিয়েছে কয়েকবার, কি দুনিয়াকে, এই দেশকে আজকের দুনিয়ার বুকে নাম রোশন করে দেখিয়েছে। না ছিল তার বাবার মধ্যে এই ভাবনা যে আমার মেয়ের মধ্যে এত ট্যালেন্ট আছে, এত পাওয়ার আছে, আমার মেয়ে কিছু করতে পারে। ওর বাবা ওটাই ওর সামনে রেখে চুনৌতি রেখেছিল, তুই বক্সিং ছাড়, হয় তুই বক্সিংকে চয়েস কর, না তো তুই তোর বাবাকে চয়েস কর। ওই সময় দাঁড়িয়ে কিন্তু মেরি কম অনেক দুঃখ পেয়েছিল যে আমি দুটোকে তো একসাথে চাই, কিন্তু আমার বাবাকে তো আমি কোনোদিন হারাতে পারি না, কারণ আমার বাবা অনেক গরিব, অনেক অনেস্ট। কিন্তু ওই টাইমে যদি মেয়েটি ওর কাছে কিছু করার ছিল না, ওই টাইমে যেহেতু ওর কাছে কোনো করার ছিল না, কিন্তু ওই টাইমে ডিসিশন নিয়েছিল, জানেও বাবার বিরুদ্ধে যদি আমি যাই বাবারই ভালোর জন্য, তাহলে ওই বাবার বিরুদ্ধে আমার যাওয়া দরকার আছে। হ্যালো ইয়ে সামনে ওর বাবা তখনই বুঝতে পারে যখন ওর বাবার ওর মেয়ের নাম দুনিয়াতে আরেকবার এ হয়, জয়ী হয় দুনিয়া পৃথিবীর বুকে, আজকের ভারতবর্ষের নাম। তোর বাবা বসে বসে কাঁদে যে আমি কোন মেয়েকে রুখছিলাম, কোন মেয়েকে আমি জীবনে কত বড় জায়গা থেকে আমি বাধা দিচ্ছিলাম, কে আমার মেয়ে, এই বিশ্ব চ্যাম্পিয়ন আমার মেয়ে, আজকে আমি তার নামে আমার বংশের পরিচয় হতো, আমি তাকে রুখছিলাম। এই যখন কথাগুলো মনে ওঠে আর তখন নিজের মধ্যে গিল্টি ফিল হয়, তখন ওই পরিস্থিতি কাঁদে যে আমি আমার মেয়েকে না কত অত্যাচার করেছি জীবনে। আমার মেয়ে আমার জন্য, আমার পরিবারের জন্য আজকে লড়াই করেছে, সব কিছু ত্যাগ করে আমার সাপোর্ট দেওয়ার দরকার ছিল, কিন্তু ওই সাপোর্টের সময় আমি সাপোর্ট দিতে পারিনি। এই গিল্টি ফিল ওনাকে হচ্ছিল, তখনের জন্য বসে বসে কাঁদছিল। আজকে আমাদের বাবারাও, আমাদের মায়েরাও আমাদের সঙ্গে যদি কখনো এইরকম করে দেয়, যদিও তোমার সাথে করে, আমি অলওয়েজ মনে করতাম ওই দিনগুলোর কথা, যেই দিন আমি এখানে ছেড়ে যখন আমি বাইরে বিজনেস করতে চলে গেলাম, বাড়িতে অনেক তো অত্যাচার, অনেক সমস্যা সম্মুখীন হয়েছিলাম, অনেক সমস্যা হতো। কিন্তু আমি তখন মনে করলাম যদি আজকে দুদিনের কথা বলে যাই, তাহলে হয়তো আমি যেতে পারবো, আর যেতে পারি আর না পারি আমাকে তো যেতেই হবে। কিন্তু যখন আমি খুব ইন্টারেস্টিং কথা আমি যেটা এখন বলতে চাইবো, যেই পার্সেন আমাকে স্মার্ট ভ্যালুর জন্য থাপ্পড় লাগায়, যেই পার্সেন আমাকে স্মার্ট ভ্যালু করার সময় অনেক কটু কথা বলে আমার পরিবারের, আমার রক্তের সম্পর্কে, আমি সেই মানুষকে নাম এখানে উল্লেখ করতে পারবো না, কিন্তু সেই মানুষ কি কটু কথা কি বলে যে আমি নাকি মেয়েদেরকে নিয়ে বিক্রি করি, ব্যবসা করি। এই কথাগুলো শোনার পরে আমার বাবা আমার মায়ের উপর যখন অত্যাচার করতো, তখন আমি মাকে বলতাম, যদি মনে হচ্ছে যে ছেলেকে রাখার মতো এ নেই, তোমাদের মান সম্মান চলে যাবে, তা আমাকে বলে দেবে, আমি চলে যাবো বাড়ি ছেড়ে। আর সেই মুহূর্তে দাদা আমাকে বলে দেয় যে তুমি চলে যাও বাইরে, আমি সেই মুহূর্তে এক পায়ে খাড়া হয়ে যাই। আর যখন ওখান থেকে ফিরি, মিনিমাম একটা ভালো অ্যাচিভার হয়ে আমি ওখান থেকে ফিরি 3.5 বছর পর, এবং আজকে ওই দাদা ওই পার্সেন্ট গুলোকে আজকে দেখি আমাকে বলে, আমাকে সাজেস্ট করে। আজকে এই কিছুদিন আগে আজকে তার বিবাহতে আজকে অনেকগুলো টাকা আমি খরচা করেছি, বড় দাদা ছোট ভাই হিসাবেও, এবং আরো যারা ছিল আমার পরিবারের যেহেতু অনেক বড়, আজকে তারা বলে দেখ তুই অনেকগুলো টাকা ইনকাম করিস। আমি এখন আইডি খুলে দেখাচ্ছি, দেখ আমি অলরেডি এবছরের যে জায়গায় যেতে চলেছি সে জায়গায় আজকে খুব ভালো ইনকামের জায়গায়। তখন দেখার পরে, কারণ আমি এই লাস্ট মান্থে আমি বাড়ি তৈরি করেছি, সব কিছু এখন দেখে যে এতগুলো টাকা তাই পাচ্ছে কোথায়, এবং ও আমাকে অনেকগুলো টাকাও চায়। আমি সব কিছু দেওয়ার পরে যখন ওকে বলি, আমাকে এই সাজেস্ট করে, দেখ তুই অনেকগুলো টাকা ইনকাম করিস, তুই এখানে সেখানে নষ্ট করিস না, টাকাকে বাঁচাতে শেখ। কে? যে পার্সন একটা টাইম সেই অপবাদ থেকে দিয়েছে, যে একটা টাইম আমাকে স্মার্ট ভ্যালু করার জন্য মারধর করেছিল, সেই পার্সন আমাকে আসে আজকের এই সাজেস্টটুকু দেয় স্মার্ট ভ্যালু করার জন্য। হ্যালো, কি মনে করছো দুনিয়াকে আরেকবার, পৃথিবীকে আরেকবার ঘুরিয়ে তুমি তোমার নাম জপ করতে তুমি দুনিয়াকে পারবে? তোমার কাছে সেই শক্তি আছে, স্মার্ট ভ্যালু সেই জায়গা, যে জায়গা থেকে করার মতো অবকাশ দেবে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা?
हे जन्मई, हे जन्म एकता सबका, हे जन्म एकता सबका, सबके ऊपर जाना है। মানে জন্ম সবাই একভাবে পৃথিবীতে আসে। হে জন্মই একতা सबका, सबके ऊपर जाना है, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে উপরে চলে যেতে হবে। हे जन्म एकता सबका, सबके ऊपर जाना है। यहाँ पे रोते रोते आते हैं, शमशान या कब्रिस्तान में चले जाना है। এখানে মানুষ কেঁদে কেঁদে আসে, লাশ জীবন যখন যাবে তখন হয় কবরস্থান না তো আগুনে পুড়ে তাকে শেষ করে দেয়। कुछ चल के खत्म नहीं होते, कुछ सदियों तक गाए जाते हैं, कुछ चल के खत्म नहीं होते। কিছু কিছু মানুষ এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই তার সব ইলা খেলা শেষ। कुछ चल के खत्म नहीं होते, कुछ सदियों तक गाए जाते हैं। कुछ नाम पिता माता देते हैं, कुछ नाम बनाए भी जाते हैं। ये सुनो, আরে জন্ম আমাদের একভাবেই হয়েছি, মরবো আমরা হয় একদিন মাটির মধ্যে বা আজকের আগুনে পুড়ে। কিন্তু জীবন আমাকে এমন বানাতে হবে, কিছু মানুষ এর মধ্যে আসবে যারা আজকে কি এই কিছু কর্ম করবে, তাদের কোনো নেই, নাম কোনো নাম নিশানা থাকবে না, এই পৃথিবী সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ এই পৃথিবীতে আজকে তার নাম ছাপ রেখে যাবে। আজকে নেতাজি তার নাম ছাপ রেখে গেছে, ভগৎ সিং তার নাম এই দুনিয়াতে এমন কোন কর্ম করেছে সেই ছাপ রেখে গেছে। দুনিয়া আজকে তার দেখায় সদিও তক পৃথিবী যতদিন থাকবে, আজকে ততদিন ভগৎ সিং এর আওয়াজ গুঁজবে। এই পৃথিবী যতদিন থাকবে আজকে দাদার নাম ততদিন গুঁজবে, কারণ তিনি মানুষটা এমন কিছু করে আমাদের আজকের দেশের জন্য দিয়েছে, এমন কিছু করে আজকের সোসাইটির জন্য দিয়েছে। আজকের আমাদের মতো আজকের লাচার অবৈধ শোষিত মানুষকে আজকের এখানে তুলে দাঁড় করানোর জন্য আজকে সংঘর্ষ করে দিয়েছে। এর জন্য নাম আমাদের বাবা মা যেটাই দিতে পারে, আমার নাম, আমার দাদার নাম, তোমার নাম যা দিতে পারে, কিন্তু নাম কামায় भी जाते हैं, কামাতে পারো। নাম তুমি আজকে দাদাকে বলা হয় কিং অফ স্মার্ট ভ্যালু, নাম কামিয়েছে, নাম ওরা বাবা দেয়নি। হ্যালো ইয়েস অর নো, হ্যালো ইয়েস অর নো। বলে এই নাম কামাতে গেলে আমাকে আমার নাম কামানো আমার কর্ম থেকে কামাতে হবে। ইয়েস অর নাম মানুষ কামায় কোথা থেকে? তার কর্ম থেকে। তাহলে কর্ম পেয়েছো জীবনে, এমন কিছু নিজের নামটা আরেকবার কামিয়ে আরেকবার দুনিয়াকে এই সাদিও তক রেখে আজকে তুমি যেতে পারো। ইয়েস অর হ্যালো ইয়েস অর নো, রেডি, হ্যালো রেডি।